সো PSK31টা হচ্ছে একটা ডেটা ট্রান্সমিশন সিস্টেম। তো ওইটার মধ্যে হচ্ছে ভয়েস মানে অডিও সিগন্যাল দিয়ে হচ্ছে মানে ক্যারেক্টার পাঠানো যায় আলফা নিউমেরিক ইয়েতে। অনেকটা হচ্ছে আমাদের এই যে আগে যেরকম মডেম ছিল মডেমের মতো। এইটা প্লে করলে আপনারা শুনতে পারেন নাকি একটু আমাকে জানাবেন। আমার স্ক্রিনের সাথে এই সাউন্ডটা কি শেয়ার হয় নজরুল ভাই? হ্যাঁ, অডিও তো শেয়ার হওয়ার কথা। এটা আসতেছে, আমি যে দিচ্ছি না। আচ্ছা, এটা যদি না আসে যে উইকিপিডিয়ায় PSK31 সার্চ করে এখানে একটা স্যাম্পল সাউন্ড আছে। এটা হচ্ছে যে আগেকার দিনের মডেম গুলার মতো, আমরা যে ডায়াল আপ মডেমে যেরকম একটা কানেক্টিং সাউন্ড হইতো এরকম সাউন্ডের মতো করে হচ্ছে পাঠানো যায়, ডেটা ট্রান্সমিশন করা যায়। তো এইটার এক একটা জায়গায় এক এক রকমের স্পিডে পাঠানো যায়। এর জন্য আনসারটা হচ্ছে ইট ক্যান ভ্যারি। তো এটা ওই কম্পিউটারটা ইয়ে করে হচ্ছে করা যায় যে মানে সফটওয়্যারে কে কত দিবে। আর আমি চ্যাট জিপিটিও দেখে বের করছি যে ইন জেনারেল ওই যে PSK31 যেহেতু বলে এটার বড রেট নাকি ওই 31 মানে বিট পার সেকেন্ডের মতো একটা একটা লিমিটেশন আছে আর কি। তো এই জন্য এটা হচ্ছে PSK31 বলে। What part of a data packet contains the routing and handling it? জি বিপি, আপনার ভয়েসটা মাঝে মাঝে ডিস্টোর্টেড হচ্ছে। আপনি কি কোনো মাইক বা হেডফোন ইউজ করতেছেন? একটু দেখেন তো। আমি হেডফোনই আসছি, হেডফোনই আসছি। আচ্ছা, হেডফোনটা প্রয়োজনে খুলে আবার খুলে আপনি সরাসরি কথা বলে দেখেন তো। ওই মাঝে মাঝে ডিস্টোর্টেড হইতেছে ভয়েস। এটা হয়তো বা ইন্টারনেটের কারণে। দাঁড়ান। এখন কি বেটার? হ্যাঁ, কন্টিনিউ করেন। আচ্ছা, ঠিক আছে। সো টা হচ্ছে যে what part of a data packet contains the routing and handling information। তো এটা হচ্ছে the header। এইটা অনেক হচ্ছে ইন্টারনেটেরও যেরকম প্যাকেট থাকে, প্যাকেটের হেডার এন্ড ফুটার থাকে। তো নরমালি হেডারই হইতেছে হচ্ছে ইনিশিয়াল কনফিগারেশনটা থাকে যে কার থেকে ডেটাটা আসতেছে, কার কাছে যাবে, এরকম টাইপের। তো এখানে যেহেতু ডিজিটাল, তো আপনি কি মানে কন্টেন্ট না, কিন্তু হচ্ছে চিঠির মতো আর কি, যে কে সেন্ডার, কার কাছে সেন্ড করছেন, সেই জিনিসগুলো হেডারেই থাকে। তো যদি আমরা PSK31 এর কোনো প্যাকেটের ছবি দেখি, যদি এগুলা এক্সামের জন্য খুব বেশি নেসেসারি না, জাস্ট মানে মাথায় রাখার জন্য। এই যে তো এরকম দেখা যাবে যে প্রথম জায়গায় হেডারটা হচ্ছে থাকবে রিকোয়েস্ট, রেসপন্স, সাকসেস, ফেইলিয়ার, এইসব জিনিসপত্র। এটা আমাদের জন্য খুব মানে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট না, জাস্ট আমরা জেনে রাখা যে ইনফরমেশনটা কোথায় থাকবে, হেডার ইয়াতে থাকবে প্যাকেটের। সো এই যেরকম এক্সপ্লেনেশন, দ্য হেডার অফ আ ডেটা প্যাকেট ইনক্লুডস দ্য মেটাডেটা লাইক সোর্স, যে কে পাঠাচ্ছে, ডেস্টিনেশন কোন দিকে যাচ্ছে, অ্যান্ড প্রোটোকল ডিটেলস ফর রাউটিং, মানে অন্যান্য জিনিস যে কিভাবে যাবে, কোন ইয়েতে যাবে, সেসব জিনিসপত্র। তো এই যে অ্যাডিশনাল ইনফো, হেডার্স আর ক্রিটিক্যাল ইন প্যাকেট রেডিও সিস্টেমস লাইক APRS। APRS-টা হচ্ছে একটা ডিজিটাল সিস্টেম যেখানে হচ্ছে লোকেশন ট্রাফিক সেন্ড করা যায় ওভার দ্য রেডিও। ধরেন আমার রেডিওতে জিপিএস আছে, আমি হচ্ছে ওই আমার ডিভাইসটা দিয়ে আমার লোকেশন ইন্টারনেট মানে লোকেশন সেন্ড করতে পারবো, তারপর হচ্ছে ইন্টারনেটে মানুষজন দেখতে পারবে, অনেকটা হচ্ছে গুগল ম্যাপের মতো। সেই সব সিস্টেমের মধ্যে ওইটা হচ্ছে ইন্টারনাল সফটওয়্যারটা এগুলা হ্যান্ডেল করে। তো এই প্যাকেটের হেডটা যেটা সামনের দিকের, যেটা এখানে সব ইনফরমেশন গুলো থাকে। ওকে, সো which of the following 20-meter band segment is most often used for most data transmissions? So এটা জাস্ট মুখস্থ যে 20 মিটার ব্যান্ডের মধ্যে
14.070 থেকে 14.100 মেগাহার্টজ এর জন্য হচ্ছে সব ডেটা ট্রান্সমিশন হবে, নট ভয়েস। এটা কেন? এটা হচ্ছে প্ল্যান অ্যালোকেশনটা এইভাবে করা। এটা কোনো কোনো হার্ড ফিক্সড কোনো রুল নাই, এটা এইভাবেই করা হয়েছে, এন্ড সবাই হইতেছে ওইগুলোর মধ্যে থাকে। সো যেমন PSK31, RTTY, FT8 এগুলো হইতেছে 20 মিটার ব্যান্ডে, এতটুক স্লিভ অফ দ্য স্পেকট্রামেই এগুলো ইউজ করা হয় এই 30 0.030 মেগাহার্টজ এর ভিতরে। এগুলোর মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রেজ করেন বা আনমিউট করে প্লিজ করতে পারেন। Okay, which of the following describes Baudot RTTY? Baudot. এইটা অ্যাকচুয়ালি আমি নিজেও ঠিক ভালো এইটা কোয়েশ্চেনটা জানি না। নজরুল ভাই, আপনার কি এটার ব্যাপারে আইডিয়া আছে? এই Baudot RTTY এটা আমি একটু দেখি, আমারও হয়তো বা নতুন শেখা যাবে বা ইয়ে করা যাবে জিনিসটা কি জিনিস। সরি, এটা ভুল করেছি। ওকে, সো এইটা একটা ডেটা ট্রান্সমিশন মেথড যেটা দিয়ে হচ্ছে রেডিও টেলিটাইপিং করা যায়। এটার নাম একজন লোক যে বানাইছে তার হয়তো বা নামের আন্ডার ইয়েতে আসছে। তো 5 বিট কোড দিয়ে হচ্ছে যে Baudot RTTY করে। তো এটা জাস্ট এটার ক্যারেক্টারিস্টিক্স এরকম। তো এটাও জাস্ট মুখস্থ করে ফেলার মতোই জিনিস মোস্টলি। So what is the most common frequency shift for IRTTY emissions in the amateur HF band? তো এটা 170 হার্টজ ইউজ করতেছে। এইটাও হইতেছে এগুলার স্পেসিফিকেশনটাই এরকম, সবার কনভেনশনটাই এরকম যে 170 হার্টজ এর শিফটের মধ্যে ওই জায়গায় রাখবে, যাতে হইতেছে ইকুইপমেন্ট গুলোই তৈরি করে দেয় এইভাবে যে এটা এই স্পেসিফিকেশনই চালাইতে হবে। তারপরে যেরকম PSK31 এর জন্য আমরা ডিজিটালে যেরকম দেখলাম 14.070 থেকে 14.100 মেগাহার্টজ ফর 20 মিটার ব্যান্ড। এখন জিজ্ঞেস করতেছে যে এই যে এইটা 41 নাম্বারটা আর হচ্ছে এখানের 45 নাম্বারটা হচ্ছে অলমোস্ট সিমিলার। দেখেন, where the PSK signals are generally found on the 20 meter band, so around 14.070 megahertz. তো এই যেটা বললো যে PSK31 and similar modes are concentrated around 14.070 megahertz. তো এই জায়গার মধ্যেই হচ্ছে এই ডিজিটাল মোড গুলো ইউজ করা হয় ফর 20 মিটার্স। What is a major advantage of MFSK16 compared to other digital modes? তো MFSK হচ্ছে এটা হইতে পারে যে আরেকটা ডিজিটাল মোড যেখানে হচ্ছে আরো উইক সিগন্যাল দিয়েও হচ্ছে ভালো পারফর্ম পাওয়া যায়। যেহেতু আমরা জানি যে ডিজিটাল গুলাতে অনেক রকমের নয়েজ প্রুফিং থাকে, আপনার হচ্ছে এলিমেন্ট থাকে যে অনেক কম সিগন্যাল স্ট্রেংথেও সিগন্যাল গুলাকে এনে তারপরে হচ্ছে অনেক ক্লিয়ার পাঠানো যায়। সো এটা হইতে পারে এই জন্যই যে অনেক নয়েজি এনভায়রনমেন্টেও আপনি আরো ভালো সিগন্যাল পাঠাতে পারবেন ডেটা ট্রান্সমিশনের জন্য। সো ইট অফার্স গুড পারফরমেন্স ইন উইক সিগন্যাল এনভায়রনমেন্ট উইদাউট এরর কারেকশন। আচ্ছা, what does the abbreviation MFSK stand for? মাল্টিপল ফ্রিকোয়েন্সি শিফট কিং। এটা এখন দেখি যে এটার অ্যাকচুয়ালি কি মাল্টি না মাল্টিপল। লেটস সি, আমরা চাইলে অন্য জায়গাতেও খুঁজে দেখতে পারি। হ্যাঁ, মাল্টি ফ্রিকোয়েন্সি শিফট কিং। সো এটাও মোস্টলি অ্যাকচুয়ালি মুখস্থই করে ফেলতে হবে যে MFSK মানে মাল্টি ফ্রিকোয়েন্সি শিফট কিং। আচ্ছা, which of the following describes the full break in telegraphy?
কিউএসকে কিউএসকেটা মনে হয় একটা কিউ কোড। আমরা দেখি যে কিউএসকে এর এই যে কিউএসকেটা যদি আমরা এখান থেকে দেখি, অ্যামেচার রেডিও, আচ্ছা এটা দেখি, সো একটু বড় করে দিই। So in Morse code operation, QSK or full break-in operation describes an operating mode in which the transmitting station can detect signal from other stations between the elements or letters of Morse transmission. This allows other stations to interrupt the transmitting station between individual coding elements, and such allows for a conversational স্টাইল অফ কমিউনিকেশন। তার মানে হচ্ছে যে আমি একটা কিউআর কোড পাঠাইতেছি, তার মাঝখানে যদি অন্য কেউ পাঠানো শুরু করে তো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি মানে দুজন একসাথে কথা বলতে পারবো ডুপ্লেক্স মোড অনেকটা। তো এটাকে বলতেছে কিউএসকে মোড ফুল ব্রেক ইন, যে ধরেন আমি কমপ্লিটলি পাঠাইতেছি, তারপর আরেকজন আরেকটা বলতেছে, এটা না, মাঝখানে হইতেছে মানে আমি আমি ওকে ইয়ে দিয়ে দিলাম যে আমি কথা বলার মাঝখানেও হচ্ছে আপনারা চাইলে আমাকে ইন্টারাপ্ট করতে পারেন। এটা হচ্ছে যে কিউএসকে অপারেশন বলে আর কি। So যেরকম incoming signals, so which of the following describes full break in telegraphy? Incoming signals are received between transmitted code character elements. তার মানে হচ্ছে যে আমি ট্রান্সমিট করতেছি, মাঝখানে মাঝখানে অন্যরাও হইতেছে, ও মানে আমার সাথে যে কথা বলছে সে আমাকে ব্রেক ইন করেও কথা বলতে পারে। এই অপারেশন মোডটাকে কিউএসকে বলতেছে। আচ্ছা, so 49, what should you do if a CW station sends QRS when using Morse code? Send slower, তার মানে এটা আমাদের একটা কিউআর কোড। কিউআর কোড গুলো হচ্ছে এখন আমরা দেখি যে এই কিউআর কোডটার মিনিংটা কি। কিউআরএস, সো কিউআরএস কিউ কোড। আচ্ছা, লাস্ট দিন কি নজরুল ভাই এই কিউ কোড নিয়ে ডিসকাশন করা হয়েছিল কোনো? নজরুল ভাই ওকে, নাই মনে হয়। আচ্ছা, কিউআরএস তাহলে আমরা এখানে সার্চ করে দেখি। যতটুকু সম্ভব মনে পড়ে ভাইয়া, ফরেন স্টেশন খোঁজার ক্ষেত্রে কিউআরএস ব্যবহার করা হয়, লাস্ট দিন পড়েছিল। মানে ওইটা কিউআরজেড, আপনি কে বলতেছেন? সেটা না, কিউআরজেড হচ্ছে একটা ফেসবুকের মতো। এটা হচ্ছে মানে অ্যামেচার রেডিও অপারেটরদের একটা সোশ্যাল নেটওয়ার্ক। এটা হচ্ছে কিউআরএস, কিউ কোড গুলো হইতেছে এমন এমন কোড যেখানে হচ্ছে যে কিউ দিয়ে শুরু হয় এন্ড এরকম 3 লেটার বা 2 লেটারের মানে ক্যারেক্টারের থাকে। মোস্ট অফ দেমই অ্যাকচুয়ালি 3টার থাকে। তো ওগুলো এক একটা মিনিং আছে। ধরেন যেরকম কিউআরএ মানে হচ্ছে হোয়াট ইজ দ্য নেম or call sign of your station. QRB, how far you are from a station. So এরকম কিছু কিছুগুলা মানে মুখস্থ করতে হবে ফর দ্য এক্সাম। তো তার মধ্যে যে এখনের যে কোশ্চেনটা আছে যে কিউআরএস মানে কি? কিউআরএস মানে হচ্ছে লো স্পিড সিডব্লিউ। ধরেন কি একজন অনেক তাড়াতাড়ি ট্রান্সমিট করতেছে, আমি তাকে বললাম যে একটু আস্তে আস্তে ট্রান্সমিট করো, তো ওই জন্য হচ্ছে কিউআরএস। আর যদি ওকে আমি বলি যে আরো আরো আস্তে একটু মিউট করতে হবে ভাই, একটু মিউট করে দেন আপনার মেহেদী ভাই। ওকে, থ্যাংক ইউ। সো যদি মানে ধরেন মোর্স কোডে যদি অপারেশন হচ্ছে এন্ড কেউ যদি কিউআরএস পাঠায়, তার মানে হচ্ছে যে আদার স্টেশন যে আছে সে বুঝবে যে আমি হয়তোবা ওর মানে যেই এত ফাস্ট ট্রান্সমিট করতেছে এটা আমি ধরতে পারতেছি না, তো তখন হচ্ছে ও আরো আস্তে আস্তে পাঠাবে আর কি। তো এটা জাস্ট নোট ডাউন করে মুখস্থ করে ফেলতে পারেন। কিউআরএস মানে হচ্ছে আস্তে আস্তে পাঠানো, কিউএসকে মানে হচ্ছে ফুল ব্রেক ইন, এখানে হচ্ছে যে আমার কথার মাঝখানেও আরেকজন পাঠায় ফেলতে পারে, ওইভাবে আমি যদি ওকে দিয়ে দিই। আচ্ছা, তো এরকম আরেকটা হচ্ছে জি তানজিদ হোসেন, উনি হ্যান্ড রেজ করে রাখছেন অনেকক্ষণ। হ্যাঁ শিওর, প্লিজ ভাইয়া বলেন। তানজিদ হোসেন, আপনার কোশ্চেন বা কিছু জানা থাকলে বলেন প্লিজ। জি, আমি আমার কোশ্চেন না, আপনার কথার ভিতরে অন্যদের কথা ঢুকে যায়, তো এই জন্য বলতেছি অ্যাডমিন থেকে হচ্ছে যদি সবাইকে মিট করে দেয়, কোশ্চেন সবাই একসাথে নিলে ভালো হয় আর কি। আপনার
ক্লিয়ার আমার কথা? জি হ্যাঁ আচ্ছা ঠিক ভাই আছে তানজিদ হোসেন, আমরা সবাইকে অল মিউট করে রাখতেছি। ধন্যবাদ আপনাকে। ওকে, টিটু প্লিজ আমরা কন্টিনিউ। ট্রাই করব ইনশাআল্লাহ। So what does it mean when a CW operator sends KN at the end of a transmission? So KN কোডটার মিনিং কি? লিসেনিং only for a specific station or stations. তার মানে ধরেন আমি সিডব্লিউ অপারেশন করতেছি, আমি ধরেন শুধুমাত্রই কাউসার ভাইয়ের সাথে মানে কথা বলতে চাই, বা শুধুমাত্র যাতে কাউসার ভাই আমাকে রেসপন্ড করে, ওই রকম হইলে আমি হচ্ছে KN দিব। তো আমরা এটাও দেখি এক্সাম্পল বা পাই নাকি যে মোর্স কোড KN মিনিং। হ্যাঁ, এই যে এখানে আসতেছে গো অ্যাহেড অনলি ইউ, দেখি এইটার কোথাও আছে নাকি, KN টা কোথায়? এই যে KN দেখেন যে only the previously named station should respond, e.g. after example after হচ্ছে এই যে দেখেন ও মানে আমি ধরেন কথা বলছি, আমি চাইতেছি শুধু মাত্র ধরেন কথা ফর এক্সাম্পল যে হুইস্কি 1 আলফা হুইস্কি KN, তার মানে সরি এইটার থেকে আমি যদি ওকে KN করি তার মানে K6PCH যে সে শুধুমাত্র আমাকে রিপ্লাই করবে। এটা জাস্ট একটা ফরম্যাট যে KN মানে হইতেছে জাস্ট মানে আমি স্পেসিফিক্যালি যাকে চাচ্ছি সেই রিপ্লাই করবে, তো সেই ক্ষেত্রে অন্যরা রিপ্লাই করবে না আর কি। এটা জাস্ট একটা নর্ম, কালচারটাই এরকম অ্যামেচারে, যাতে হচ্ছে মানে এক্সট্রা ইন্টারফিয়ারেন্স না হয় বা অন্যরা যাতে একই ব্যান্ডে ইয়ে না করে, পাইল আপ না করে। সো KN মানে হইতেছে জাস্ট একটা স্পেসিফিক্যালি আটকে দেওয়া। Okay, what does it mean when a CW operator sends CL at the end of a transmission? CL মানে হচ্ছে ক্লোজিং স্টেশন, তার মানে কি মেবি যে আমি হয়তো যেমন আজকের মিটিং আমি এখন ক্লোজ করে দিতেছি, সবাই আল্লাহ হাফেজ, অনেকটা মেবি এই টাইপের। তো CL হইতেছে যে এই যে CL signals that the operator is shutting down their station and ending transmission. So additional info, it is a courteous way to indicate the end of operations. এই জন্য ওই মোর্স কোডটা যখন দেয় সিএল দিয়ে হচ্ছে এটা শেষ করে দেয় আর কি, যে আজকের জন্য খোদাহাফেজ। ওকে, 52টা আমরা দেখি। হোয়াট ইজ দ্য বেস্ট স্পিড টু ইউজ আনসারিং আ সিকিউ ইন মোর্স কোড? তো এখন ধরেন যে মানে ধরেন আপনি কারোর মোর্স কোডের সিকিউটা শুনছেন, এখন আনসার করবেন কিভাবে? নর্মটা হইতেছে যেই স্পিডে সে পাঠাচ্ছে আমরা হচ্ছে ওই ওই স্পিডেই আবার হচ্ছে ইয়া করব, কারণ হতে পারে যে এখানে অনেকজন হচ্ছে নতুন, সে হয়তো বা অনেক ফাস্ট পারে না, তো কারো স্পিড হতে পারে বেশি, কারো স্পিড হতে পারে কম। তো যদি কম স্পিডে কেউ ট্রান্সমিট করে তার সাথেও যদি আমি এক্সপার্ট হয়ে থাকি আমি হয়তো বা ওর সাথে কম স্পিডেই আমি আমার রেসপন্স দিব। আর যদি হয় যে আমি আরো নতুন, আমার আরো স্পিড কম হয়, তাহলে তো আমার আর কিছু করার নেই, আমি কম স্পিডে দিব। দুজন যাতে যে কম্পাটিবল হয়ে তারপরে কমফোর্টেবলি একটা কিউএসও করতে পারি। তো এগুলো জাস্ট নর্মস, এগুলো হইতেছে জাস্ট মানে কালচার এন্ড যাতে মানে কার্টিয়াস একটা ব্যাপার। ওকে, আচ্ছা। সো হোয়াট ডাজ দ্য টার্ম জিরো বিট মিন ইন সিডব্লিউ অপারেশন? তো এটার মানে হইতেছে ধরেন যে দুইজন যাতে দুইজনের মানে ইয়েটা ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করে। তো যেরকম এটার হচ্ছে যে ধরেন আমি একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে ট্রান্সমিট করতেছি, এটা স্পিড না, এটা ফ্রিকোয়েন্সি, মানে রেডিও ফ্রিকোয়েন্সি রিলেটেড। আমি একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে ট্রান্সমিট করতেছি, তো সেও যদি ওই ফ্রিকোয়েন্সিতে না করে সামটাইমস ডিসটরশন হতে পারে, সামটাইমস হচ্ছে মানে কলটার ইয়েটা নয়েজটা নষ্ট হতে পারে, এই জন্য হচ্ছে ম্যাচ করে। আমরা এটার আরো দেখি এটার কোন এক্সপ্লেনেশন চ্যাট জিপিটি থেকে পাই নাকি, লেটস সি। আচ্ছা, সো এটা হচ্ছে মোস্টলি হচ্ছে যাতে আমাদের
মানে ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করে যাতে অন্য নয়েজ যাতে না আসে ওইটাকে হচ্ছে 0 বিট বলে। ওকে, আর এইটা হইতেছে যে মানে সিডব্লিউ তে মোর্স কোডে বা কন্টিনিউয়াস ওয়েভে কোন মেসেজটা দিলে ইন্ডিকেট করে যে এন্ড অফ আ ফর্মাল মেসেজ, সেটা হচ্ছে এআর। তো এটাও জাস্ট মুখস্থ বিদ্যা, এটা নতুন মানে এক্সপ্লেনেশন করার কোনো কিছু নাই, যে এটা মানে হইতেছে যে একটা মেসেজের এন্ডিং। তো আমরা এটাও খুঁজি কি আছে, এখানে দেখি এআর, এআর কি এখানে পাওয়া যাবে? এএস এআর, এই যে এন্ড অফ ট্রান্সমিশন। তো ধরেন আর আগে যেটা দেখছিলাম সিএল, সিএল মানে হচ্ছে স্টেশন ক্লোজ, সিএল মানে ক্লোজিং মাই স্টেশন, আর এআর মানে হচ্ছে এন্ড অফ মাই ট্রান্সমিশন। ধরেন আমি একটা কথা বলতেছি অনেকক্ষণ, এখন হচ্ছে যে ঠিক আছে আমি শেষ করলাম, এবার আপনি আবার বলেন ওভার টু ইউ। ওই ওভার টু ইউ এরই একটা শর্টে হচ্ছে এআর বলা হয় এই মোর্স কোডে, কথায় না, কথায় বলতে সময় তো কথাতেই বলবো। তো এখানে হচ্ছে আমরা মোর্স কোডে হচ্ছে এআর এআর ট্রান্সমিট করে ওইটা মিন করতে পারি। ওকে, so what does the Q signal QSL mean when operating in CW? So continuous wave বা মোর্স কোডে যদি আমরা ট্রান্সমিশন করি, কেউ যদি QSL লিখে, QSL এর মিনিংটা কি? QSL এর মিনিংটা হচ্ছে যে I acknowledge receive, sorry, I acknowledge receipt। ধরেন যে কাউসার যেরকম একটু আগে যে ভাই বললেন যে সবাই মিউট রাখেন, আমরা পরে হচ্ছে শুনবো। তো তখন যদি আমি কিউএসএল বলি, মানে হইতেছে যে ভাই আমি আপনার কথাটা শুনতে পারছি এন্ড কমপ্লিটলি বুঝতে পারছি। সো কিউএসএল এর মানেটা এটা যে আমি মেসেজটা রিসিভড এন্ড কপিড। সো ধরেন যে যাতে হচ্ছে কোনো রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকে এন্ড হচ্ছে যাতে মানে আমি সুন্দরভাবে বুঝছি নাকি সেটা ওকে জানানো। ওকে, তারপর হচ্ছে what does the Q code QRQ mean when operating in continuous wave? QRQ মানে হচ্ছে send faster, যেমন কিছুক্ষণ আগে একটা দেখছিলাম যে send slower, তো এটা হচ্ছে send faster। কোনটা ছিল send slower, যে দেখেন QRS মানে হচ্ছে send slower, আর QRQ মানে হচ্ছে স্পিডটা একটু বাড়ায় দেন। যে হতে পারে যে আমি এটা বুঝতেছি তোমার ইয়েগুলা মোর্সের ওই সার্টেন স্পিডটা বুঝতেছি, তো আমার জন্য আরেকটু বাড়ায় দিলেও হচ্ছে প্রবলেম নেই, তো আপনি আরো ফাস্টে পাঠান, এটার জন্য কিউআরকিউ। ওকে, হোয়াট ডাজ দ্য কিউ সিগন্যাল কিউআরভি মিন when operating in CW? কিউআরভি মানে হচ্ছে আই এম রেডি টু রিসিভ মেসেজেস। এটা হইতে পারে কোনো সময় ধরেন কেউ একজন হচ্ছে কোনো কারণে মানে দূরে গেল বা কিছু হলো, ফেরত আসার পরে কিউআরভি যদি দেয় তখন হচ্ছে আবার মানে রিসিভ করা শুরু করতে পারবে, কারণ মোর্স কোড তো মাঝখান দিয়ে মিস করে ফেললে চেঞ্জ হয়ে যাবে, এর জন্য হচ্ছে ওইটার জাস্ট কিউআরভি মানে হচ্ছে আই এম রেডি টু রিসিভ মেসেজেস। ওকে, so what can be done at an amateur station to continue communications during an sudden ionospheric disturbance? আচ্ছা, এটার জিনিসটা হইতেছে ধরেন যে কথা বলতেছি মেবি ভয়েস মেবি ডেটা, ওই সময়ে যদি কোনো রকমের আয়নোস্ফেরিক ডিস্টারবেন্স হয়, তো এটা হইতে পারে যে কোনো কারণে ঝড় বাদল হইতেছে, থান্ডারস্টর্ম হইতেছে, বিভিন্ন রকমের রিজনের কারণে হইতে পারে সাডেন কোনো ওয়েদার চেঞ্জ। তো ওই সময়ে হইতেছে কি করতে পারি, ট্রাই আ হায়ার ফ্রিকোয়েন্সি। ধরেন আমি এখন 14 মেগাহার্টজে ট্রাই করতেছি, আমি ওইটাকে আরেকটু বাড়ায় যদি ইউজ করতে পারি তখন হচ্ছে ওই সময় আরেকটু বেটার পাওয়া যাইতে পারে। কারণ কি, ওরা বলতেছে যে sudden ionospheric disturbances disrupt lower HF bands, higher frequencies are less affected. তো হায়ার ফ্রিকোয়েন্সি গুলো হচ্ছে ওই আয়ন গুলাকে পার করে চলে যেতে পারে। তো এটা মানে যেটা হয় যে হায়ার ফ্রিকোয়েন্সির পেনিট্রেশন পাওয়ার বেশি, ওইটার সাথে রিলেটেড, মানে ওগুলোতে ডিস্টারবেন্সেস যে কম হয়। যেরকম ওয়াইফাই এর ক্ষেত্রেও যেটা মানে ট্রু, যেটা হচ্ছে 2.4 গিগাহার্টজ এর চেয়ে 5 গিগাহার্টজ এর পেনিট্রেশন পাওয়ার বেশি, সো সিগন্যাল স্ট্রেংথ আরো ভালো থাকে, ওইটাতে ডেটা ট্রান্সমিশন আরো সুন্দর হয়। এই অনেকটাই সিমিলার এখানে। ওকে, সো হোয়াট ইজ মেজার্ড বাই দ্য সোলার ফ্লাক্স ইন্ডেক্স? এটা হচ্ছে দ্য রেডিও এনার্জি ইমিটেড বাই দ্য সান। তো এটা একটা হচ্ছে আমাদের ওয়েদারের মতো অনেকটা, ওয়েদার যেরকম আমরা হিউমিডিটি, টেম্পারেচার, তারপরে অ্যাটমসফিয়ারিক প্রেসার এরকম ভাবে চিন্তা করি, সো সোলার ফ্লাক্স ইন্ডেক্সটা হইতেছে এরকমই একটা মেজারিং ইউনিট, যেটা হচ্ছে আমরা এরকম একটা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারি। যারা এইচএফ এ খুব ভালো অপারেট করে ওরা হইতেছে এই জিনিসটা দেখে,
এই এরকম ইয়ে পাওয়া যায়, এই যে এরকম চার্ট একটা পাওয়া যায়, এটা 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 আপডেট হয়, যে বিভিন্ন ওয়েবসাইট আছে এখানে যেখানে আপডেট হয়, ওইখানে দেখা যায় যে আজকের ওই সোলার ফ্লাক্স ইউনিট ইন্ডেক্সটা কত। ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে কিছু কিছু ব্যান্ডের ওপেন হয় ক্লোজ হয়, এইটা আছে। যেরকম দেখেন এই যে এটা যেই দিনের ছবি, লেটস সে ওই দিনে 80 মিটার টু 40 মিটার ব্যান্ড ডেতে পুয়ার, নাইটে ফেয়ার। 30 মিটার টু 20 মিটার ব্যান্ড দিনের বেলাও কাজ করতেছে না, রাতের বেলাও পুয়ার, অ্যান্ড সো অন। তো এইটা হচ্ছে সোলার রেডিয়েশনের একটা মেজারমেন্টের ইউনিট। তো সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে এইচএফ এর কিছু কিছু ব্যান্ড ওপেন হয় এন্ড ক্লোজ হয়। এটা আমি এখানে দেখি একটু বের করছিলাম, দাঁড়ান। হ্যাঁ, সো এই যে এটা জুম হয়, হ্যাঁ জুম হয়। তো এই যে দেখেন এখানে সোলার ফ্লাক্স ইন্ডেক্স 70 এর নিচে মানে হচ্ছে সোলার অ্যাক্টিভিটি ভেরি লো, এইচএফ রেডিও প্রোপাগেশনও পুয়ার হয়। তো এটা যত বাড়ে তত হচ্ছে ভালো হয়। আর যদি অতিরিক্ত বেশি হয় তখন হইতেছে আবার ব্ল্যাকআউট হয়ে যাবে, তখন আবার ওইটা আবার খারাপ। তো একটা মডারেট রেঞ্জে হচ্ছে সবচেয়ে ভালো থাকে। তো এইটা ওইরকম ওয়েদারের মতোই অনেকটা, এটা এই হ্যাম অপারেটরদের ওয়েদার বলতে পারেন অনেকটা, যে সোলার রেডিয়েশনের কি অবস্থা তার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটার দিকে যাই। এই রিলেটেড আরো অনেকগুলো কোয়েশ্চেন আছে, তখন এগুলা মানে বলা যাবে। তো এই যে সোলার ফ্লাক্স ইন্ডেক্স, এটা একটা সাইকেল করে বলতে এটা বাড়ে কমে। তো এই সাইকেলটা, এই যে হাউ লং ইজ দ্য টিপিক্যাল সানস্পট সাইকেল, এই সাইকেলটা হচ্ছে 11 বছর ধরে ঘুরে ঘুরে আসে। এটার ইয়েটা হচ্ছে, এই যে একটা ছবি আছে এখানে দেখতে পারেন, এটা কেন আসতেছে না, ক্লাউডফ্লায়ার, ওয়েট আসুক। দেখেন এখানে যেরকম সোলার ফ্লাক্স ইন্ডেক্সটা 2000 সালের দিকে যেরকম একটা পিক করছে, সিমিলার পিক একটা 2000, মানে এত বড় না হইলেও বাট ট্রেন্ডিং, যে 2011-র দিকেও আবার বাড়তেছে, একটু বাড়ছে 11 বা এখানে ধরেন 12-13-র দিকে বাড়ছে। তো এটার একটা মানে অ্যাভারেজ একটা হিসাব ধরে যে 10 বছর বা 11 বছর পর পর এই সোলার সাইকেলটা রিপিট করে, এর জন্য হইতেছে এই একটা ইয়ে আছে যেটা 11 বছর পর পর আসে। দ্যাটস দ্য ওয়ে ইট ইজ, এটা অ্যাকচুয়ালি মানে এভাবেই হয় আর কি। So the sunspot cycle affects the HF propagation, averages 11 years from the minimum to the maximum and back. এটা এরকম যে আমাদের অন্যান্য ওয়েভ যেরকম হয় ওইটার মতো, এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 11 বছর। আচ্ছা, হোয়াট ইজ কে ইন্ডেক্স? কে ইন্ডেক্স হচ্ছে মেজারমেন্ট অফ দ্য শর্ট টার্ম স্টেবিলিটি অফ আর্থস ম্যাগনেটিক ফিল্ড। তো এটা দিয়ে হচ্ছে আমরা জিওম্যাগনেটিক অ্যাক্টিভিটি মেজার করি, ওই অনেকটা এই ইন্ডেক্স সোলার ফ্লাক্স ইন্ডেক্সের মতোই এটা হচ্ছে কে ইন্ডেক্স। তো যত বেশি কে ইন্ডেক্স বাড়বে, এটার হচ্ছে এইচএফ এর কন্ডিশনের সাথে চেঞ্জেস করে। আমি দেখি আরো বেটার কোনো এক্সপ্লেনেশন চ্যাট জিপিটি থেকে আমরা আনতে পারি নাকি, হাউ ইট এফেক্টস হ্যাম রেডিও। লেটস সি। হ্যাঁ, আপনাদের যদি কোয়েশ্চেন থাকে একটু হ্যান্ড রেজ করেন বা মেসেজে লিখেন, আর কাউসার ভাই একটু দেখেন ইয়েগুলো। বাট মানে রেস্ট এশিওর যে এইগুলা কোয়েশ্চেনে মানে এইসব ভ্যালুজ এগুলো কোনো কিছুই আসবে না। এটা জাস্ট হচ্ছে জানার জন্য যে এই সোলার ফ্লাক্স ইন্ডেক্স কি জিনিস, এই কে ইন্ডেক্স কি জিনিস, জাস্ট জানার জন্য। এন্ড যত হাই হবে তত হচ্ছে ভালো। আবার অতিরিক্ত হাই হইলে, সরি, কে ইন্ডেক্সটা হচ্ছে কম হইলে ভালো, আর হাই হইলে হচ্ছে ব্ল্যাকআউট হয়ে যাবে। সো দেখেন কে ইন্ডেক্স যেটা জিওম্যাগনেটিক ইন্ডেক্স, সেটা হচ্ছে 0 to 1 হলে এক্সিলেন্ট, যত বাড়বে আস্তে আস্তে কমে যাবে, মানে আমার এইচএফ এর ইয়ে কমে যাবে, প্রপাগেশন কমে যাবে। 7 থেকে 9 হলে হচ্ছে ব্ল্যাকআউট হয়ে যাবে। তো ওইটা এই রিলেশনশিপটা জানলেই হবে, এছাড়া আর কিছু দরকার নেই। So higher K index values indicate that disturbed conditions affecting the HF bands.
How radio communications are usually affected by the charged particles that reach the earth from solar coronal holes. Okay. So এইটা হইতেছে সোলার রেডিয়েশন যেটা পৃথিবীতে আসতেছে সান থেকে, এই রেডিয়েশন গুলো ওটাতে কি হয়, আয়নাইজড হওয়ার কারণে হইতেছে ওই যে জিওম্যাগনেটিক স্টর্ম হবে। জিওম্যাগনেটিক স্টর্ম হইলে হচ্ছে যে কে ইন্ডেক্সটা বেড়ে যাবে, কে ইন্ডেক্সটা বেড়ে গেলে আমাদের এই যে কমিউনিকেশন ডিস্টার্ব হবে। কারণ হইতেছে আমরা এই যে এই ভ্যালুটা যখন বেড়ে যাবে তখন হচ্ছে এইচএফ এর ঝামেলা হবে। সো এটা জাস্ট এরকম জানলেই হবে। How long does it take the charged particle from coronal mass ejections to affect radio wave propagations on Earth? So এটা হচ্ছে এই পার্টিকেল গুলা মানে যেহেতু ইয়ে থেকে আসতেছে, আউটার স্পেস থেকে আসতেছে, এটা এসে পৃথিবীতে ওই আমাদের যে অ্যাটমসফিয়ার এটার সাথে ইন্টারঅ্যাক্ট করতে এন্ড এটার একটা এফেক্ট ক্রিয়েট করতে করতে 20 to 40 আওয়ার্স লাগে। সো এটাও অ্যাকচুয়ালি মুখস্থ বিদ্যার মতোই বলতে পারেন যে এটা যখন হয় কোন একটা চেঞ্জেস, করোনাল ম্যাস ইজেকশনস যখন হয়, এটা ইয়েতে এসে পৃথিবীর লেয়ার গুলো পার করে এসে সব এফেক্ট নিতে নিতে হচ্ছে 20 to 40 আওয়ার্স লাগে। আর এইটা হইতেছে যে এইচএফ এন্ড স্যাটেলাইট কমিউনিকেশনস এ ডিসরাপশনস করতে পারবে, কারণ ওই যে আবার সেম এই এইচএফ এই আর সাথে কে 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 ইন্ডেক্সটা বেড়ে যাবে, কে ইন্ডেক্সটা বেড়ে গেলে এইচএফ এর ঝামেলা হবে। ওকে, at what point in the solar cycle does the 20-meter band usually support worldwide propagation during daylight hours? সো এই যে 20 মিটার ব্যান্ডটা বলতেছে যে গ্লোবাল ডেটা প্রপাগেশন সবসময়ের জন্যই হতে পারে। সো এটা এবার ডেলাইট আওয়ার্সে এই মানে 20 মিটার ব্যান্ডটা সবসময় ওপেন থাকবে, এটার কোনো ঝামেলা হয় না। আমরা ওই যে একটা ছবি দেখছিলাম, লেটস সে এটার সাথে মিলাই 20 মিটার ব্যান্ড। আচ্ছা, ও এখানে 20 পুয়ার দিয়ে রাখছে। আচ্ছা, এটা ওই দিনের জন্য হয়তো বা মেবি বা কিছু একটা ছিল। সো এখানে 20 মিটার ব্যান্ডটা তার মানে হচ্ছে যে সোলার সাইকেলের সাথে এটা ইয়ে হয় না, মানে কোনো রকমের এফেক্ট পড়ে না। If the HF radio wave propagation is generally good on the 24 megahertz and 84 megahertz band for several days, when might you expect a similar condition to occur? So ধরেন আজকে যদি হচ্ছে 24 মেগাহার্টজ এন্ড 28 মেগাহার্টজ যদি ভালো থাকে, এই জিনিসটা হইতেছে আবার 28 ডেজ পরে আবার হচ্ছে ভালো মানে কাজ করবে আর কি। এটাও হচ্ছে মানে জেনে রাখার মতো। এটা মানে পৃথিবীর ওই রোটেশন, মুনের ইয়ে সবকিছু মিলাই এগুলো অ্যাকচুয়ালি এফেক্ট করে। সো 28 ডেজ পর হচ্ছে আবার অটোমেটিক্যালি ওই ব্যান্ডগুলো আবার ভালো হয়ে যাবে। এটা অনেকটা এরকম। Which frequencies are least reliable for long distance? একটা মিনিট ভাইয়া। Sure. ভাই আপন বিশ্বাস অনেকক্ষণ ধরে হাত উঠায় রাখছে, ওর ওনার মনে হয় যে স্ক্রিন শেয়ার হইতেছে না বা কিছু একটা, একটু শুনবেন। তাই আপনারা কি বাকিরা সবাই পাচ্ছেন? আমি পাইতেছি, আমার জায়গা থেকে পাইতেছি। আমি ফোনে আছি, জি পাওয়া যাচ্ছে মানে আমি স্ক্রিন পাইতেছি আপনাদের। ওকে, আনমিউট করে বাকিরা সবাই একটু বলেন তো। সেই ক্ষেত্রে আপন ভাই আপনি মানে লিভ দিয়ে আবার একটু জয়েন করার চেষ্টা করেন। মানে সবাই যেহেতু পাচ্ছে, একজন দুজন না পাইলে মেবি ইন্টারনেটের প্রবলেম হতে পারে। বাকিরা আপনারা পাচ্ছেন? জি দেখা যাচ্ছে ভাই। জি পাচ্ছি। ওকে, সো মোস্ট অফ देम যেহেতু পাচ্ছেন, আমি ধরে নিই যে সবাই পাচ্ছেন। উনি রিজয়েন করতে করতে যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে বা কিছু থাকে একটু জিজ্ঞেস করেন প্লিজ। আমরা 1-2 মিনিট ট্রাই করি আপনাদের সাথে মানে ইন্টারঅ্যাক্ট করার। কারোর কি কোনোটাতে বুঝতে বা কোনো কোয়েশ্চেনটা আবার একটু বলবো এরকম কোনো ইয়ে আছে? বা এইখানে মানে এই জিনিসগুলা ভয় পাওয়ার আসলে কিছু নাই। এটা দেখতে যত কমপ্লিকেটেড মনে হইতেছে, এগুলো অ্যাকচুয়ালি এরকম না। এগুলো জাস্ট মুখস্থ করে রাখা, মনে রাখা, এক্সামে জাস্ট জিজ্ঞেস করতে পারে এই। এছাড়া মানে এটার ভিতরে অনেক ডেসক্রিপশনস কেন হয় কি হয় এগুলো এই এক্সামে আসবেই না। এটা জাস্ট ওই এবিসিডি থাকবে, যেখানে দেখবেন 28 ডেজ ওইটাই আনসার, বাস শেষ। এই রিলেটেডটা এখন কেন হয়, যদি আপনি অনেক ডিপ নলেজে যাইতে চান
এখন মানে আমার চেয়ে বেটার সলিউশন হইতেছে চ্যাটজিপিটি তে যাবেন, জিজ্ঞেস করবেন, আনসার সব কোশ্চেনস এর আনসার আমিও আসলে জানি না কেন। লেটস সি, আমরা অ্যাকচুয়ালি ট্রাই করি এটা কেন 28 ডেজ বলছে। লেটস সি। ও অ্যাকচুয়ালি সোলার ফ্লাক্স ইন্ডেক্স কি এইচএফ, ভিএইচএফ, ইউএইচএফ সব ক্ষেত্রেই এফেক্ট করে কিনা একটু বলবেন? না, সব ক্ষেত্রে করবে না, কারণ যে বললাম না যে যত ভিএইচএফ এন্ড ইউএইচএফ এর ফ্রিকোয়েন্সি বেশি মানে হচ্ছে এটা পেনিট্রেট করে চলে যাবে। সো হায়ার ফ্রিকোয়েন্সি গুলোতে লেস এফেক্ট হবে, যেগুলো বড় ফ্রিকোয়েন্সি মানে যেগুলা বড় ওয়েভলেংথ কম ফ্রিকোয়েন্সি ওগুলাতে এফেক্ট বেশি করবে। ভিএইচএফ ইউএইচএফ এ এই সোলার রেডিয়েশন এত বেশি এফেক্ট করবে না, মানে একদমই যে করবে না তা না, করবে কিন্তু ওগুলা নেগলিজিবল, কিন্তু এইচএফ এ অনেক হাই মানে অনেক বেশি এফেক্ট করবে। আয়ুব ভাই কি আসছে, জয়েন করতে পারছে? হ্যাঁ আসছে। ও আপন ভাই আপনি কি এখন দেখতে পারতেছেন? জি ভাইয়া। ওকে ঠিক আছে। কারো যদি এরকম মনে করেন শেয়ার অফ হয়ে গেছে তাহলে রিজয়েন করার ট্রাই করেন, আর যদি অনেকেরই একসাথে বন্ধ হয়েছে তাহলে মানে আমার সাইড থেকে প্রবলেম, তাহলে তো মানে জানাবেন আর কি। ওকে, so which frequencies are least reliable for long distance communication during periods of low solar activity? তো লো সোলার অ্যাক্টিভিটি হইলে আমাদের কেন হচ্ছে লং ডিস্টেন্স মানে কোন ফ্রিকোয়েন্সিজ গুলো হচ্ছে ঝামেলা করবে, লিস্ট কেন ফ্রিকোয়েন্সিজ অ্যাবভ 20 মেগাহার্টজ? কারণ হইতেছে যদি মানে লো অ্যাক্টিভিটি থাকে, সোলার অ্যাক্টিভিটি থাকে 20 মেগাহার্টজ এর অ্যাকোস্টিক লেয়ারটা এমন অবস্থা হবে যে ফ্রিকোয়েন্সিজ অ্যাবভ 20 মেগাহার্টজ যেগুলো আছে ওটা হচ্ছে আয়নোস্ফিয়ারকে পেনিট্রেট করে চলে যাবে। তো আমরা যদি দেখাই লেটস সে স্কাই ওয়েভ কেমন হইতে পারে জিনিসটা আমরা একটু দেখি। আচ্ছা ওইটা লোড হতে আমি মুখে বলি। ধরেন যখন লো অ্যাক্টিভিটি থাকবে তখন হচ্ছে আয়নোস্ফিয়ারে আয়নসও কম হবে। আয়নস যদি কম হয় একটা লেয়ার যেটা তৈরি হবে আপনার অ্যাটমসফিয়ারে, ওই লেয়ারটা থাকবে না বা লেয়ারটা চিকন থাকবে। তখন 20 মেগাহার্টজ এর উপরে যে ফ্রিকোয়েন্সি ওগুলো এমনিতেই ওই আয়নোস্ফিয়ার পেনিট্রেট করে উপরে চলে যাবে, তো এই জন্য রিলায়েবল হবে না। কিন্তু যদি আমি তার নিচের গুলা ইউজ করি 20 মেগাহার্টজ এর নিচের গুলা ইউজ করি, ওগুলা পেনিট্রেট করতে পারবে না। সো সোলার অ্যাক্টিভিটি ফর লং ডিসটেন্স কমিউনিকেশন, আর 20 নিচের গুলা হচ্ছে তখন বেটার ইউজ করা যাবে। সো এই দেখেন এক্সপ্লেনেশন for low solar activity reduces ionospheric ionization, making higher frequencies e.g. lower bands e.g. 40 meter are more reliable during solar minima. আচ্ছা আমি এই ছবিটা দেখি, এই যে ছবিটা। সো এই যে সোলার অ্যাক্টিভিটি যদি না থাকে লেটস সে এই লেয়ারটা তখন চিকন হয়ে যাবে। চিকন হয়ে গেলে হচ্ছে এই যে ওর যে ওয়েভ গুলো থাকবে, ওয়েভ গুলো হচ্ছে ডিরেক্টলি পেনিট্রেট করে স্কাইয়ে চলে যাবে। তো আমার এই রিফ্লেকশনটা আর হবে না বা কম হবে। এই রিফ্লেকশনটা না হলে আমার লং ডিসটেন্স কমিউনিকেশনের জন্য এইচএফটা তখন হচ্ছে ঝামেলা করবে। এইটা হচ্ছে ওইটার একটা মানে ইমেজ দেওয়া একটা, আমি মানে জাস্ট ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করতেছি আপনাদের মাথায় যে এটা কি হতে পারে। এই যে সেন্ডার আর রিসিভার যদি থাকে, তো আয়নোস্ফিয়ারিক লেয়ারটা যত মোটা হবে তত হচ্ছে যে রিফ্লেকশনস গুলো করে লং ডিসটেন্স থেকে রিসিভার এটা পাইতে পারবে। এটাই হচ্ছে ওটার বেসিক আইডিয়াটা।
which band should offer the best chance for a successful contact if the maximum usable frequency MUF between the two stations is 22 megahertz? So MUF টা হচ্ছে এই টার্মটার মানেটা হচ্ছে ম্যাক্সিমাম ইউজেবল ফ্রিকোয়েন্সি, যেটা মানে এটা হচ্ছে একটা এটার মানে হচ্ছে একটা মানে যখন দুইটা স্টেশন কথা বলবে তাদের মধ্যে কোন ফ্রিকোয়েন্সিটা ইউজ করা যাবে, যেটা হচ্ছে ওই যে পেনিট্রেট করে আয়নোস্ফিয়ার পেনিট্রেট করে চলে যাবে না। এই ফ্রিকোয়েন্সিটা যদি 22 মেগাহার্টজ হয় তখন বলতেছে যে 20 মিটার ব্যান্ড ইউজ করতে। সো So the 20 meter band 14 to 14.35 megahertz is below the MUF of 22 megahertz, ensuring reliable propagation. Frequencies just below the MUF provide the best signal strength. তো আমরা যখন ধরেই নিব যে আমার এখন ম্যাক্সিমাম ইউজেবল ফ্রিকোয়েন্সি, তো এই 22 মেগাহার্টজ এর নিচের বেস্ট ব্যান্ড হইতেছে 20 মিটারে 14 মেগাহার্টজ এর মধ্যে। আচ্ছা, আর এই যে এমইউএফটা কি, এমইউএফটা কি এটা এখানে আমরা অ্যাকচুয়ালি সকালবেলা এটা খুঁজছিলাম। এই যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ইউজেবল ফ্রিকোয়েন্সি, MUF usually refers to radio communications, particularly in ionospheric propagation. This means the highest radio frequency that can be used for skywave propagation, for instance bouncing signals of the ionosphere between 2 points on Earth under specific ionospheric conditions. So আমি যদি অনেক হায়ার ফ্রিকোয়েন্সি পাঠাই এটা হচ্ছে চলে যাবে, মানে এটা পেনিট্রেট করে উপরে চলে যাবে আর হচ্ছে তখন আর ফেরত আসবে না। সো আমার যদি 22 মেগাহার্টজ 22 মেগাহার্টজ যদি হচ্ছে আমার ইয়েটা হয় 22 মেগাহার্টজ যদি আমার এমইউএফটা হয়, তার নিচের ব্যান্ড হচ্ছে এই যে 14 থেকে 14.35 মেগাহার্টজটাই হচ্ছে বেস্ট। সো এটাও মানে মনে রাখার মতোই জিনিস। আবার হচ্ছে which band should offer the best chance for a successful contact if the maximum usable frequency MUF between two stations is 16 megahertz, এটাকেও বলতেছে 20 মিটার্স। উপরেরটাও দেখেন, এটা যখন 22 মেগাহার্টজ ছিল তখনও এই 14 থেকে 14.35, এখানেও হতেছে ওই রেঞ্জটাই 14 মেগাহার্টজ এর রেঞ্জটাই। সো ওইটাকেই হচ্ছে ওরা অ্যানসার ধরতেছে আর কি। আচ্ছা, what usually happens to the radio waves with frequencies below the lowest usable frequency? আচ্ছা, তার মানে আমি যদি মানে একটা সুটেবল পয়েন্টের নিচেও দেই এটা অ্যাবজর্ব করে ফেলবে, আর যদি বেশি দেই তখন হচ্ছে ওইটা আবার পেনিট্রেট করে চলে যাবে। সো আমার রিফ্লেকশন হবে না। এর জন্য হচ্ছে আমার মানে মিনিমাম মানে একটা একটা মিন না, একটা অ্যাভারেজ একটা রেঞ্জের মধ্যে থাকা লাগবে। তো ওইটাই হচ্ছে এটার আন্ডারস্ট্যান্ডিংটা। যদি আমার মানে লো এটা থাকে লোয়েস্ট ইউজেবল ফ্রিকোয়েন্সির নিচে পাঠাই তাহলে হচ্ছে যে ডি লেয়ারটা ওটাকে অ্যাবজর্ব করে ফেলবে, এটা যাই মানে এটা রিফ্লেক্টও করবে না, বের দিবে না। সো হোয়াট ডাজ LUF স্ট্যান্ড ফর? LUF স্ট্যান্ডস ফর দ্য লোয়েস্ট ইউজেবল ফ্রিকোয়েন্সি ফর কমিউনিকেশনস বিটুইন টু পয়েন্টস। সো এটা হচ্ছে একটা হচ্ছে LUF, একটা হচ্ছে MUF, ম্যাক্সিমাম আর লোয়েস্ট। ম্যাক্সিমামের চেয়ে বেশি দিলে মানে পেনিট্রেট করে চলে যাবে, আর লোয়েস্টের নিচে দিলে হচ্ছে এটাকে অ্যাবজর্ব হয়ে যাবে, এটা রিফ্লেক্ট করে ফেরত আসবে না। তো এই যে LUF আর MUF এর দুইটা হচ্ছে একটা আর একটা করেসপন্ডিং কোয়েশ্চেনস। তারপরে একটা দেখি যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ডিসটেন্স অ্যালং দ্য আর্থ সারফেস দ্যাট ইজ নর্মালি কভার্ড ইন ওয়ান হপ ইউজিং দ্য F2 রিজন। আচ্ছা, F2 রিজনটা কি আগে দেখাই, সেটা হচ্ছে
আচ্ছা, এই যে অ্যাটমসফিয়ারের ভিতরে F2 লেয়ারটা হচ্ছে একদম সবচেয়ে উপরেরটা। এটার আপনারা আরো অন্য জায়গা থেকে রিসার্চ করে বের করতে পারেন যে কত কিলোমিটার কত মিটারে F2 রিজন। আচ্ছা, এই ছবিটাতে আছে, লেটস সি। এই যে F2 রিজনটা হইতেছে অলমোস্ট 400 কিলোমিটারস এর ওইখানে গিয়ে হচ্ছে F2 রিজন। তো আমার কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল হইতেছে what is the maximum distance along the Earth's surface that is normally covered in one hop using F2 region? আচ্ছা, তো তার মানে আমি যদি ধরেন এখানে থাকি, এই এই জায়গা থেকে ট্রান্সমিট করি, সেটা F2 রিজনে এসে রিফ্লেক্ট করে কতটুক বড় ম্যাক্সিমাম দূর যেতে পারে। তো এই যে F2 রিজনটা যেহেতু আমি এখান থেকে অনেক বড় মানে হায়ার ডিসটেন্সে দিতে পারতেছি, রিফ্লেকশনের অ্যাঙ্গেলটাও অনেক বড় হবে, এর জন্য 2500 কিলোমিটার হইতেছে মোটামুটি অ্যাভারেজ ম্যাক্সিমাম আর কি। সো এটা হইতেছে, ওইটা হচ্ছে আনসার। সরি, কিলোমিটার না, মাইলস অ্যাকচুয়ালি। সো ইন কিলোমিটার যেটা একটু বেশি হবে। আর মাল্টি হপ, আচ্ছা এখানে বলছে সিঙ্গেল হপ আর মাল্টি হপ। তো সিঙ্গেল হপ আর মাল্টি হপের মধ্যে এই যে এখানে যে ছবিটা ছিল, আমি আরেকবার খুলি এটা, সরি বন্ধ করে দিয়েছিলাম। এই যে স্কাইওয়েভ প্রপাগেশনে ছিল এটা, আচ্ছা চলে গেছে, ওয়েট। এই যে এইটা হচ্ছে ফার্স্ট হপ, সেকেন্ড হপ, থার্ড হপ। তো আমরা এরকম F2 ইউজ করে যদি একটা হপ করি 2500 কিলোমিটার হচ্ছে ম্যাক্সিমাম। আর যদি মাল্টি হপ হয়ে যায় তাহলে হচ্ছে এর চেয়ে আরো বেশি হতে পারে। তো এটাই হচ্ছে ওই হিসাবটা। একবার রিফ্লেকশনটাকে সিঙ্গেল হপ বলতেছে, দুইবার হলে ডাবল হপ, ট্রিপল হপ আর মাল্টি হপ। What is the maximum distance along the Earth's surface that is normally covered in one hop using the E region? তাহলে F2 region যেহেতু 2500 মাইল, 2500 মাইলস, E regionটা এটার চেয়ে একটু কম দেখতেছি। সো কেন E2 regionটা কম হওয়ার রিজন হইতেছে যে E2 টা হচ্ছে অনেক নিচে। তো অ্যাঙ্গেল মানে 90 কিলোমিটার, 90 কিলোমিটার হলে ধরেন আমি যদি এখান থেকে ট্রান্সমিট করি, এই মাউসটার দেখেন এরকম এসে হয়তোবা অল্প একটা ডিস্টেন্সে যেতে পারবে রিফ্লেকশনের রুল অনুযায়ী। আর যদি আমি এখান থেকে দূরে দূরে করতে পারতাম, তো দূরে হইলে হচ্ছে দূরে প্রপাগেট করবে। এটা জাস্ট বেসিক ফিজিক্স, অ্যালজেব্রা যা বলেন ওগুলা হিসাব করে জাস্ট এটাই। সো F2 রিজন মানে হচ্ছে 2500 মাইলস, আর ই রিজন মানে হচ্ছে 1200 মাইলস, লেস দেন হাফ। ওকে, সো এটা what are the propagation path for HF radio contact, both ground wave and sky wave propagation? আচ্ছা, এটার হচ্ছে মিনিংটা গ্রাউন্ড ওয়েভ আর স্কাই ওয়েভ প্রপাগেশন। এই যে আমি যতগুলো ছবি দেখাইতেছি এগুলো হচ্ছে স্কাই ওয়েভ প্রপাগেশন, সরি স্কাই ওয়েভ প্রপাগেশন। এটার মিনিং হইতেছে যে আমরা আর্থের যে অ্যাটমসফিয়ারিক লেয়ারগুলো আছে, লেয়ারগুলো ইউজ করে একটা রিফ্লেকশন বানায় প্রপাগেট করা। আর গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশনটা হইতেছে অনেকটা হচ্ছে আমাদের ফ্ল্যাট গ্রাউন্ডের মধ্যে যেটা হয় সেটা হইতেছে এই যে অনেকটা পয়েন্ট টু পয়েন্ট বলতে পারেন, অনেকটা হইতেছে আমাদের এই ওয়াইফাই যে মডেম আছে বা ট্রান্সমিটার আছে ওইগুলা যেটা বলতে পারেন, এটা হচ্ছে সমান। আর্থের কার্ভেচারের সাথে ডিপেন্ড করে একটু কার্ভ হইতে পারে। আর স্কাই ওয়েভটা হইতেছে যে স্কাইয়ের সাথে যেটা হয়। সো এইচএফ এ যখন আমরা কমিউনিকেট করি, এইচএফ সিগন্যালস গুলা সব দিক থেকে আমাদের অ্যান্টেনা তো সব দিক থেকেই মানে ইয়ে করে, ট্রান্সমিশন হয়। এই যে এই ছবিটা হচ্ছে এক্স্যাক্টলি একদম মানে যেটা মিন করছে সেটাই। ধরেন আমার এটা ট্রান্সমিটিং অ্যান্টেনা, ওই সিগন্যালগুলা ডিরেক্টলি এই রিসিভিং অ্যান্টেনাতে যেতে পারে, আবার হচ্ছে স্কাই ওয়েভ দিয়েও যেতে পারে। এটা শুধুমাত্র মানে মোস্টলি হচ্ছে এইচএফ এর জন্য অ্যাপ্লিকেবল, ভিএইচএফ ইউএইচএফ এ অ্যাপ্লিকেবল না, এই কারণে যে ভিএইচএফ ইউএইচএফ গুলো এটা যে আয়নোস্ফিয়ারটা মানে ইয়ে করে চলে যাবে, পেনিট্রেট করে উপরে চলে যাবে, আকাশে চলে যাবে, এটা রিফ্লেকশন হবে না, মানে ইন জেনারেল হবে না, মাঝে মাঝে হইতে পারে, বাট ইন জেনারেল হবে না।
তো কোয়েশ্চেনটা এটাই ছিল যে এইচএফ মেথডে কোনটা হইতেছে কোনগুলা হয়। সো প্রোপাগেশন পাথ কোনটা হয়, তো বোথ গ্রাউন্ড ওয়েভ এন্ড স্কাই ওয়েভ এইচএফ এ কাজ হয়। এই যে which of the following atmospheric layers is closest to the surface of the earth? The D layer. এটা কি ওই যে ওই ছবিটা ই এরও নিচে ডি, ডি হচ্ছে 70 কিলোমিটার। এটা জাস্ট মানে মুখস্থ করে রাখার জিনিস। এই লেয়ার্স গুলার মানে ডিস্টেন্স গুলো চাইলে একটু মনে রাখতে পারেন। ডিস্টেন্স মনে না রাখলেও মানে ডি ই এফ এটা তো জাস্ট সিরিয়ালি দেওয়া। When can the F2 region be expected to reach its maximum height at your location? So noon at summer time. Noon হইলে হচ্ছে আমাদের ইয়া থাকবে, সোলার রেডিয়েশন সবচেয়ে বেশি থাকবে। তো সোলার রেডিয়েশন বেশি থাকলে হচ্ছে F2 রিজিয়নটা বড় হবে, কারণ আয়নাইজেশন বেশি হবে, এর জন্য হচ্ছে সবচেয়ে মোটা হবে এই লেয়ারটা। এই লেয়ারটা তখন সবচেয়ে বেশি হবে F2 রিজিয়ন। তখন হচ্ছে সামার টাইমে এইচএফ এর একটা ব্যান্ডও এটা তখন বেটার পারফর্ম করা যায়। So F2 layer height peaks at the noon in summer due to maximum solar ionization. Additional information: higher F2 height supports longer distance propagation. ওই যে একটু আগে যেটা বললাম যে F2 দিয়ে যদি 2500 ম্যাক্সিমাম পাওয়া যায়, মেবি ওই ম্যাক্সিমামটাই সামারেরটা হতে পারে, বা মানে ওরকম টাইমে একটু কমে যায় আর কি। সো এটার সাথে এটা অ্যাকচুয়ালি রিলেটেড somewhat. What type of radio wave propagation allows a signal to be detected at a distance for the ground wave propagation but too near for sky wave propagation? আচ্ছা, সো এটার মানে হইতেছে ধরেন যে কোনো একটা প্রোপাগেশন টু ফার ফর গ্রাউন্ড ওয়েভ বা টু নিয়ার ফর স্কাই ওয়েভ। যেরকম ওই যে একটা ছবি দেখাইতেছিলাম, এটা ধরেন এই ট্রান্সমিশনটা হচ্ছে স্কাই দিয়ে, মানে ইন জেনারেল স্কাই ওয়েভ হইলে হচ্ছে অনেক দূরে যায়, গ্রাউন্ড ওয়েভ গুলো ইন জেনারেল কম যায়। এটা জাস্ট মানে এই ছবিটা ডিসক্রিপশনের জন্য বুঝাইতেছে যে দুইটা একই জায়গায় যাচ্ছে, বাট ইন জেনারেল হচ্ছে গ্রাউন্ড ওয়েভটা কম পৌঁছায়, কারণ গ্রাউন্ডে ধরেন ওপেন থাকবে না সব সময়, বিল্ডিং থাকবে, পাহাড় পর্বত থাকতে পারে। সো এটা এটা হচ্ছে ইয়ে হয়ে যাবে, অ্যাবজর্ব হয়ে যাবে বা ডিমিনিশড হয়ে যাবে ইয়ে সিগন্যাল স্ট্রেংথ গুলা। তো এখন বলতেছে যে স্কাই ওয়েভ তো খালি থাকলে অনেক দূর চলে যায়, স্কাই ওয়েভের জন্য টু লং, আর গ্রাউন্ড ওয়েভের জন্য টু করে আমাদের সিগন্যাল গুলো পাঠানো যায়। এটা আরেকটা ওইটার আরেকটা টার্মিনোলজি আছে, সেটা হচ্ছে স্ক্যাটার। স্ক্যাটার মানে কি, যেরকম আমাদের যে হ্যান্ডিগুলা ইউএচএফ ভিএচএফ হ্যান্ডিগুলা, ওইগুলা হচ্ছে যে ট্রান্সমিট করে মোস্টলি গ্রাউন্ড ওয়েভই করে, স্কাই ওয়েভ করা যায় না, কারণ এটা এক হচ্ছে স্কাই ওয়েভ যায় না, কিন্তু গ্রাউন্ড ওয়েভ হচ্ছে স্ক্যাটার করতে পারে। স্ক্যাটারটা হইতেছে যে ধরেন একটা বিল্ডিং আছে সামনে, বিল্ডিং ওয়াল গুলা দিয়ে হচ্ছে রিফ্লেক্ট করে, বা অন্যান্য যে ফর্মুলা গুলো আছে যে টাইনি স্পেস দিয়ে একটা ওয়েভ গেলে ওটা যে রিফ্লেক্ট হয়ে যায়, ইয়ে হয়ে যায়, ওইগুলা করে স্ক্যাটার করে ফেলতে পারে।
হেল্প করবে না যে ওয়েভ টিপ দিয়ে গেলে বাঁকা হয়ে যায় ওটা? ফায়ারের কাজটা হচ্ছে, আচ্ছা আমার এই ছবিটা যদি লোড হয় আমি এটা একটু ব্যাক করি। এটাকে ডিফ্র্যাকশন বলে, রাইট? সরি, ওকে। সো ধরেন আমার ওয়েভ যদি আসে, কোনো একটা এরকম অবস্টাকেল যদি থাকে, অবস্টাকেলের জায়গায় এসে ওটা আরো ছড়ায় যায়, ছড়ায় গিয়ে ওই ভিতরে দিয়ে রিফ্লেকশন করে করে হচ্ছে আমার স্ক্যাটার করতে পারবে। তো ওইটারই হচ্ছে এটা ছিল যে স্কিপ জোন যদি থাকে, যদি স্কাইওয়ে কম ডিস্টেন্স হয় এন্ড গ্রাউন্ড ওয়েভের জন্য বেশি ডিস্টেন্স হয়, তখন কি হয়ে যাবে ওই বাড়ি খেয়ে বা এরকম ভেঙে টেঙে এইভাবে করে সিগন্যালগুলো রিচ করতে পারে। ওকে, আচ্ছা, কামিং ব্যাক টু হোয়াট ইজ আ লিনিয়ার আরএফ অ্যাম্পলিফায়ার, কেন ইউজ করি এটা? এটা আমরা ইউজ করি হচ্ছে লোয়ার আউটপুট আরএফ পাওয়ারকে হায়ার একটা ইয়েতে বাড়ানোর জন্য। ধরেন আমার এক মানে 5 ওয়াটের একটা ট্রান্সমিটার আছে, সেটাকে আমি 10 গুণ অ্যাম্পলিফাই করে 50 ওয়াট করতে চাই। তখন হচ্ছে আমি যদি একটা লিনিয়ার অ্যাম্পলিফায়ার ইউজ করি, তখন 5 ওয়াটের যদি একটা সিগন্যাল দিই ওর মধ্যে 5 × 10 50 হয়ে যাবে। সো এইটাই হচ্ছে লিনিয়ার অ্যাম্পলিফায়ারের কাজ, জাস্ট মাল্টিপ্লাই বাই একটা সার্টেন নাম্বার ডিপেন্ডিং ওই জিনিসটা কত। Okay, which of the following techniques is used to neutralize an RF amplifier? Negative feedback, এইটা হচ্ছে sometimes, আচ্ছা দেখি এটা অ্যাকচুয়ালি আমিও শিওর না, একটু দেখি what is negative। আচ্ছা, ওকে। সো ওকে, সামটাইমস যদি আমরা যেরকম হচ্ছে সামটাইমস হচ্ছে যে যখন ধরেন জুম মিটিং এ যখন আমরা কল করতেছি, আমি যদি আমার ওই যে মাইকের গেইনটা বাড়াই দিই, সাউন্ডের সিস্টেমে গিয়ে যদি আমি আমার মাইকের গেইনটা বাড়াই দিই, অনেক বেশি বাড়াই দিলে হচ্ছে ডিস্টরশন আসা শুরু করে। তো সেই ডিস্টরশন যদি আসা শুরু করে, ওইটাকে নিউট্রালাইজ করার জন্য যে সিস্টেমটা, সেটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। তো তখন হচ্ছে অটোমেটিক্যালি যাতে এটাকে কমায় দেওয়া হয়, এটা হয়তোবা খেয়াল করে দেখতে পারেন অনেক সিস্টেম যা আছে যে অনেক জোরে সাউন্ড আসতেছে কলে মিটিং এ, তখন অটোমেটিক কমায় দেয়, মানে আমি কম্পিউটার মিটিং গুলোর কথা বলতেছি। তো এরকম সিস্টেমে আরএফ সার্কিটরিতে অ্যাম্পলিফায়ারেও এটা করা যায়, যে ডিস্টরশন যাতে না হয় ওইটাকে হচ্ছে যাতে একটু কমায় দেয়, যাতে অতিরিক্ত অ্যাম্পলিফাই না করে। অতিরিক্ত অ্যাম্পলিফাই করলে হচ্ছে সিগন্যালটা মানে নষ্ট হয়ে যায়, এন্ড ইয়েটা নয়েজও তৈরি হয়, ডিস্টরশনও তৈরি হয়। তো ওইটার কমানোর বা রিডিউস করার যে
টেকনিকটা, সেটার নাম হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। What item of test equipments contain horizontal and vertical channel amplifiers? আচ্ছা, অসিলোস্কোপ। অসিলোস্কোপ দিয়ে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি মাপতে পারি, কারেন্ট ভোল্টেজের ওই যে অসিলেশনস গুলা করতে পারি। তো এইটা যারা দেখছেন তারা তো জানেন, না যারা জানেন ফর ইউ গাইস, অসিলোস্কোপ দিয়ে হচ্ছে যে এরকম আমরা কোন একটা সিগন্যালকে, এটার যদি কোনো আরএফ সিগন্যাল হয়, আরএফ সিগন্যালকে অ্যানালাইজ করার জন্য হইতেছে এই একটা ডিভাইস, এটা দিয়ে আমরা মানে বুঝতে পারি যে সিগন্যালটার ফ্রিকোয়েন্সি কত, ওইটার ভিতরে আরো অন্যান্য যত রকমের প্রপার্টি আছে। এটা যেরকম ডক্টররা যেরকম স্ট্যাথোস্কোপ ইউজ করে, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ইয়ে, এটা হচ্ছে অসিলোস্কোপ। এন্ড আচ্ছা, স্পেকট্রাম অ্যানালাইজার কি? স্পেকট্রাম অ্যানালাইজার ধরেন যে এট আ টাইম, ধরেন আমি এখন যে জায়গায় বসে আছি বা আপনারা যেখানে বসে আছেন, কোন কোন ফ্রিকোয়েন্সি কোন কোন অ্যাক্টিভিটি হইতেছে সেটা দেখার একটা অ্যানালাইজার অসিলোস্কোপের মতো। এটা হইতেছে যে ও হচ্ছে দেখাই দিবে যে আশপাশে কোন কোন ফ্রিকোয়েন্সিতে অ্যাক্টিভিটি আছে, কি অ্যাক্টিভিটি আছে সেটা বলবে না, বাট সর্ট অফ লাইক এই যে এরকম যে দেখা যায় কোন ফ্রিকোয়েন্সিতে এখানে স্পাইক আছে, কত পাওয়ার সে রিসিভ করতেছে। এটা হইতে পারে কথা হইতেছে, বা কোন রকমের ওয়াইফাইও হইতে পারে, অন্যান্য অন্যান্য মোড অফ ট্রান্সমিশনও হইতে পারে। সো এগুলা দিয়ে আমরা হচ্ছে এটাকে আমরা স্পেকট্রাম অ্যানালাইজার বলি। এটা দিয়ে হচ্ছে আশপাশের এনভায়রনমেন্টটাকে ইয়ে করা যায়, মনিটর করা যায় আর কি, যে রেডিও ফ্রিকোয়েন্সি কি আসতেছে। Which of the following is the best instrument to use to check keying waveform of a CW transmitter? এই যে অসিলোস্কোপ, ধরেন আমি CW তে যে ট্রান্সমিশন করতেছি সেটা আমার যে সবকিছু ঠিক আছে নাকি, ক্লিন আছে নাকি, এই সিগন্যালটার সাথে কোনো নয়েজ আছে নাকি, ওটা দেখার জন্য বেস্ট ওয়ে হইতেছে যে অসিলোস্কোপ। ধরেন আমি অসিলোস্কোপে আমার এই যে কিগুলা লাগাইতেছি, মানে আমার CW কিটাকে কানেক্ট করলে তখন এই যে দেখতে পারবো যে ডট এন্ড ড্যাশ গুলা কিভাবে পারফর্ম করতেছে, অন্যান্য কোনো নয়েজ আছে নাকি। এইটা দিয়ে হচ্ছে বোঝা যাবে যে আমার ডিভাইসটা ঠিক আছে নাকি, আমার যে রেডিওটা যদি আমি হাতে নিজে বানাই থাকি তখন এটা প্রপার নাকি। তো ওইটা হচ্ছে অসিলোস্কোপ দিয়ে করা যায়। What signal source is connected to the vertical input of a monitoring oscilloscope when checking the quality of a transmitted signal? আচ্ছা, তো আমি যদি ধরেন একটা রেডিও সিগন্যাল পাচ্ছি, সেটা আমি অসিলোস্কোপে মনিটর করতে চাই। তো এখন সিগন্যালটা যদি অনেক স্ট্রং থাকে, সেই সিগন্যালটা আমার অসিলোস্কোপে দিলে অসিলোস্কোপটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। এই জন্য কি করব, আমরা হচ্ছে সিগন্যালটা কমায় নিব, অ্যাটেনুয়েট করে তারপরে হচ্ছে অসিলোস্কোপে দিব, জাস্ট যাতে এটা মানে নষ্ট না হয়ে যায়। কারণ সব ডিভাইসেরই একটা টলারেন্স লিমিটেশন থাকে। ধরেন মোবাইল চার্জ করতে আপনি 10 ভোল্টের জায়গায় কেউ 50 ভোল্ট দিবে না, এটা অনেকটা এরকম। সাম ভোল্টেজটা মানে সিগন্যাল স্ট্রেংথটা কমায় নিয়ে এসে তারপরে আমার ওই ইয়েটাতে দিব, ট্রান্সমিটারের আউটপুটটাই দিব, মানে অ্যাটেনুয়েটেড মানে ইয়েতে দিব, অসিলোস্কোপে দিব অ্যাটেনুয়েটেড সিগন্যালটা, তারপরে হচ্ছে এটাকে অ্যানালাইজ করব। How much must the power output of a transmitter be raised to change the S meter on a reading on a distance receiver to change it from 8 to 9? আচ্ছা, এটা হচ্ছে আরএসটি একটা সিস্টেম আছে, আরএসটি দিয়ে আমরা হচ্ছে নয়েজ বা সিগন্যালের স্ট্রেংথ বুঝাই।
সো রিডেবিলিটি, স্ট্রেংথ এন্ড টোন এটা আমি দেখাচ্ছি। RST সিস্টেম ইন এই যে সো হ্যাঁ এখানে এই যে আর গুলা হচ্ছে আর যদি বলি যে 1 মানে আনরিডেবল, 2 মানে বেয়ারলি রিডেবল, 3 মানে রিডেবল উইথ ডিফিকাল্টি, 4 মানে হচ্ছে অলমোস্ট পারফেক্টলি রিডেবল, আর হইতেছে 5 মানে হচ্ছে পারফেক্টলি রিডেবল। সো আমরা যখন রেডিওতে ট্রান্সমিট করি আমরা মাঝে মাঝে বলি যে আমার সিগন্যাল কেমন পাইতেছেন, তো কেউ কেউ বলে যে 5.9, 5.9 মানে একদম বেস্ট, প্রথমটা 5 এন্ড সেকেন্ডটা হচ্ছে 9। সো পারফেক্টলি রিডেবল এন্ড ভেরি স্ট্রং সিগন্যাল। মানে আমার কথা আপনারা সব ক্লিয়ারলি এন্ড খুব সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার শুনতেছেন এইচডি, তখন হচ্ছে 5.9। ধরেন আমার কথা ভেঙে ভেঙে আসতেছে, যদি ভেঙে ভেঙে আসে তখন বলতে পারেন 3, তখন ভেঙে ভেঙে ধরেন তাহলে 3 হইতে পারে, 3 এর সাথে 3.4 হইতে পারে, 3.5 হইতে পারে। সো রিডেবিলিটিটা হচ্ছে মানুষ নিজে চিন্তা করে বলে, আর সিগন্যাল স্ট্রেংথ যেটা এই 9টা এটা পাওয়া যায় হচ্ছে রেডিও গুলাতে একটা মিটার থাকে, এই মিটারটা থেকে বলা যায়। সেটা হচ্ছে এই যে একটা মিটার, ধরেন এই মিটারটাতে 1 2 3 4 5 6 7 8 9, আর ও বাকিগুলা ওগুলো হচ্ছে আছে, এগুলো রাখছে, বাট আমরা মানে হ্যাম রেডিওতে ওই যে 1 to 9 এর মধ্যেই মোস্টলি বলে। সো ওইখান থেকে দেখে বলে আর কি যে কত স্ট্রেংথ আসতেছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, ধরেন যে আমার একটা জায়গায় আমার এই ইয়াটা স্ট্রেংথটা হচ্ছে 8 হয়ে আছে, আমি ওটাকে যদি 9 করতে চাই তাহলে আমার কত টাইমস পাওয়ার বাড়াতে হতে পারে। সো এই যে দূরের একটা রিসিভারকে S8 থেকে S9 এ যদি আমি ওর কোয়ালিটি চেঞ্জ করাতে চাই তাহলে কত লাগবে? সো আমার 4 টাইমস পাওয়ার আউটপুট বাড়ায় দেওয়া লাগতে হবে। ধরেন আমি যদি আগে 5 ওয়াটে ট্রান্সমিট করতেছি, লেটস সে 100 কিলোমিটার দূরে আমাকে ও 8 পাইতেছে সিগন্যাল স্ট্রেংথ, আমি যদি ওকে ওই ওই একই ডিস্টেন্সে একই সব সেটিং এ ওকে S9 পাওয়াইতে চাই, তখন হচ্ছে আমার 5 ওয়াটের জায়গায় হচ্ছে 4 গুণ বাড়াই দিতে হবে। 5 টাইমস 4 হচ্ছে 20 ওয়াটে দিলে তখন হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে S9 পাওয়া শুরু করবে। সো এটা জাস্ট হচ্ছে ম্যাথ, যে নাম্বারটা 1 করে বাড়লে এটা হইতেছে 4 টাইমস করে বাড়াইতে হবে। Which of the following might be useful in reducing RF interference to audio frequency devices? Bypass capacitor. Okay, bypass capacitor কি জিনিস আমরা দেখি। আমরা কোন একটা সিগন্যাল যদি পাই তখন ওইটাতে এই ধরেন যে এই যে নয়েজ সহ আসতেছে, এই সোর্স থেকে নয়েজ সহ আসতেছে, যখন আমি ক্যাপাসিটরটা দিব ওই নয়েজ গুলো অনেক একটু ফ্ল্যাট আউট হয়ে যাবে। এই ক্যাপাসিটরটার নাম এই পজিশন মানে এই জায়গায় যখন এরকম মানে ফিল্টার আউট করার জন্য যদি ক্যাপাসিটর অ্যাড করা হয়, ওই ক্যাপাসিটরটার নামই হচ্ছে বাইপাস ক্যাপাসিটর। এটাই হইতেছে দ্যাটস ইট। এটার এই কোয়েশ্চেনটার জিনিসটাই হইতেছে এটা। সো হোয়াট ডাজ এন এস মিটার মেজার? এই যে যেটা আমি আগে এতক্ষণ বলতেছিলাম যে এস মিটার কি মেজার করে, সে হচ্ছে যে এস মিটারটা হচ্ছে সিগন্যালের স্ট্রেংথটা মেজার করে, রিসিভ সিগন্যাল স্ট্রেংথ। আচ্ছা, ওয়্যার ইজ এন এস মিটার জেনারেলি ফাউন্ড ইন আ রিসিভার? যেরকম যে রেডিওর মধ্যেই দিয়ে থাকে, রেডিওর মধ্যেই এরকম একটা থাকে, এই যে অ্যানালগ হইলেও ডিজিটাল হইলেও থাকে এরকম, মানে ডিজিটালি এভাবে থাকে, অ্যানালগ রেডিওতে হচ্ছে কাটা থাকে, নিডল থাকে, এরকম করে থাকে। ডিজিটালে এভাবেও থাকে, এই যে এখানে যেরকম দেখতে পাচ্ছেন আপনার 1 2 3 4 5, সো এটা এভাবে থাকে, এটা রেডিওতেই পাওয়া যায়। ওকে, which of the following connectors would be a good choice for serial data port? DB9। DB9টা হচ্ছে আমাদের ওই যে
সিরিয়াল ডেটা কানেকশনের জন্য এই পোর্টগুলা, এটা জাস্ট মুখস্থ। মানে এখন এগুলার ইউজেজ অনেক কমে গেছে, আগের দিনে এইগুলা দিয়ে হচ্ছে কানেক্টিভিটি করতে হতো, আমরা এখন ইউএসবি টাইপ সি এর যুগে এসে পড়ছি। কিন্তু হ্যাম রেডিওতে যেহেতু অনেক পুরানো রেডিও এখনো ইউজ করে, সো সামটাইমস কিছু রেডিও কানেক্ট করার জন্য এইসব পোর্ট লাগে এখনো, স্টিল ইন এক্সিস্টেন্ট। কিন্তু নতুন ডিভাইসগুলোতে আস্তে আস্তে এগুলা চেঞ্জ হয়ে আস্তে আস্তে ইউএসবি সি এর দিকেও চলে আসতেছে। বাট ওই যে সিন্স রেডিও পুরান আছে, তো এই পোর্টগুলোরও ইউজেজ এখনো কিছু কিছু জায়গায় আছে। তো এটা কি জাস্ট এই সিরিয়াল ডেটার জন্য DB9 কানেক্টর। Which of the connector types is most commonly used for RF service as frequency for RF service at frequencies up to 150 megahertz? PL259 এটাও আরেকটা টাইপ, এটা এটা হচ্ছে দেখতে এরকম PL259। এটার চেহারাটা দেখে রাখেন। এই কানেক্টরগুলো রেডিওতে আমরা এই কানেক্টরগুলো ইউজ করি, এটার নাম PL259। এটা সেলফ এক্সপ্লেনেটরি, এটা অ্যাকচুয়ালি আসলে কিছু বলার নেই। Which of the following emissions type are permissible while operating HF mobile? So এখানে যে মানে আপনি যদি মোবাইল HF অপারেশন করেন, মানে ধরেন আপনি অন দ্য মুভ আছেন গাড়িতে বা কোনো অন্যান্য মোবাইল ডিভাইসে, তখন কি ইউজ করতে পারবেন? সবকিছুই মানে ইউজ করা যাবে, CW করা যাবে, সিঙ্গেল সাইড ব্যান্ড করা যাবে, FM করা যাবে, সবই অ্যালাউড অ্যাকচুয়ালি, কোনো সমস্যা নেই। সো ডিপেন্ডিং অন সিচুয়েশন, কিরকম অ্যান্টেনা আছে, কিরকম পাওয়ার সাপ্লাই মানে পাওয়ার সোর্স আছে, সবকিছুর উপরে ডিপেন্ড করে আপনি যে কোনোটাই অ্যাকচুয়ালি ইউজ করতে পারবেন। আচ্ছা, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রসেস বাই উইচ সানলাইট ইজ চেঞ্জ ডিরেক্টলি টু ইলেকট্রিসিটি? এই কোয়েশ্চেনটার মিনিংটা হইতেছে যে আমরা যে সোলার প্যানেল ইউজ করি, সোলার প্যানেলের এই যে টেকনোলজিটা বা কি প্রসেসটা ইউজ করতেছে সেটার নাম কি? ফটোভোল্টাইক কনভার্সন। সো সানলাইটকে ক্যাপচার করে ইলেকট্রিসিটি বানায়, যে এটাকে ফটোভোল্টাইক কনভার্সন বলে। এটাই, দ্যাটস ইট। সানলাইট টু ইলেকট্রিসিটি, এটাকে ফটোভোল্টাইক কনভার্সন বলে। ওকে, which of these materials is used as the active element of a solar cell? সোলার সেলে হচ্ছে সিলিকন ইউজ করা হয়। ডোপ সিলিকন মানে হচ্ছে সিলিকনের সাথে কিছু ইম্পিউরিটিস মিশায় ওই যে পিএন জাংশন করে। এগুলা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেছেন বা ইন্টারেস্ট আছেন তারা আরো বেটার বুঝবেন ডোপ জিনিসটা কি। বাট জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং, সোলার প্যানেলে হচ্ছে সিলিকন ইউজ করে। আর ডোপের মানে হচ্ছে যে ইম্পিউরিটি মিক্স করা, মানে পিওর সিলিকনের চেয়ে ইম্পিওর সিলিকন অ্যাকচুয়ালি বেটার পারফর্ম করে। তো সেটাই ওইটা। Okay, so which of the following causes opposition to the flow of alternating current in an inductor? So reactance, এই টার্মটার নামই হচ্ছে রিঅ্যাক্টেন্স। যেরকম রেজিস্ট্যান্স যেরকম হয়, রেজিস্ট্যান্স হচ্ছে ইয়ের জন্য, কারেন্ট ফ্লো এর জন্য, আর এখানে ইন্ডাক্টরের মানে রেজিস্টারের জন্য রেজিস্ট্যান্স, ইন্ডাক্টরের জন্য হচ্ছে রিঅ্যাক্টেন্স। সো ইন্ডাক্টর কি? ইন্ডাক্টর হইতেছে কয়েল। কেমন কয়েল? এই যে একটা তার প্যাঁচায় থাকা জিনিসটাকে ইন্ডাক্টর বলে। ইন্ডাক্টরের মধ্যে রিঅ্যাক্টেন্স যেটা ফর্ম হয় সেটাই হচ্ছে কারেন্টকে যেতে মানে বাধা দেয়। আর রেজিস্টারেরটা হচ্ছে রেজিস্ট্যান্স। এটা জাস্ট মানে জেনে রাখলেই হবে অ্যাজ ইট ইজ। আমার তো এটা ভুলে গেছি কই। আচ্ছা, একটু কমাই। Which of the following causes opposition to the flow of alternating current in a capacitor? ওইটাও রিঅ্যাক্টেন্স। এটা ইন্ডাক্টরেও রিঅ্যাক্টেন্স, ক্যাপাসিটরেও হচ্ছে রিঅ্যাক্টেন্স। What unit is used to measure reactance? ওম। ওমটা হচ্ছে রিঅ্যাক্টেন্সের রেজিস্ট্যান্সের একক। ওকে, ইম্পিডেন্স কি দিয়ে মেজার করে? ইম্পিডেন্সও হচ্ছে ওম দিয়ে মেজার করে। এইটা এগুলা জাস্ট মুখস্থ করে রাখারই জিনিস, মানে এছাড়া আর কিছু না অ্যাকচুয়ালি। What is one reason to use an impedance matching transformer? So এই ট্রান্সফরমারের ইম্পিডেন্স ম্যাচ করাটা হইতেছে পাওয়ার আউটপুট
ম্যাক্সিমাইজ করার জন্য। এটার ভিতরে অনেক থিওরিজ আছে, অনেক কিছু আছে। এটা রেডিওর ক্ষেত্রেও কাজ করে। এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডে, মানে আমরা ডে টু ডে ইয়েতে হচ্ছে আমাদের যে বাসার কারেন্ট আসতেছে সেখানেও ইউজ করা হয়। ওইটাকে বলে হচ্ছে ইম্পিডেন্স ম্যাচিং, অনেক সময় বলে পাওয়ার ফ্যাক্টর কারেকশনও বলে। ওইটা দিয়ে হচ্ছে পাওয়ার যেটা পাচ্ছি আমরা সেটা যাতে ম্যাক্সিমাইজ করা যায়, এই জিনিসটার নাম হইতেছে এটা। এন্ড এটা কাজটা হইতেছে যাতে আমরা মানে মোস্ট অফ দ্য পাওয়ার যেটা পাই ওইটা যাতে আসে, ওয়েস্টেজ যাতে কম হয়। Which of the following devices can be used for impedance matching at radio frequencies? এখানে এটা অ্যান্সারটা তো আসলে নাই, ডি দিয়ে রাখছে, বাট ট্রান্সফর্মার, পাই নেটওয়ার্কস এন্ড ট্রান্সমিশন লাইনস ক্যান ম্যাচ। ডি হইতেছে অল অফ দোজ চয়েস আর কারেক্ট, মানে এখানে যতগুলো অপশন আছে সবগুলাই কারেক্ট। আমার সামনে শীট আছে। ওই হিসাবে মুখস্থ করে রাখতে পারেন, বাট অ্যাকচুয়ালি ওই অপশনস গুলা কি সেটা তখন আমরা বুঝতেছি না, বাট মেবি এটা হইতে পারে ট্রান্সফর্মার, পাই নেটওয়ার্ক এন্ড ট্রান্সমিশন লাইনস। সো এইটা হ্যাঁ, এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন। হ্যাঁ, এই যে তিনটা অপশন, ট্রান্সফর্মার, পাই নেটওয়ার্কস এন্ড ট্রান্সমিশন লাইনস। সো এই তিনটাকেই মানে ইউজ করা যায় ইম্পিডেন্স ম্যাচিং করার। ইম্পিডেন্স ম্যাচিংটা হইতেছে অনেকটা এরকম, ধরেন আমি একটা জিনিস বলতেছি, আপনারা ওইটার সাথে ম্যাচ করে বুঝতেছেন নাকি। যদি না বুঝেন আমার বলাটার কোনো লাভ নেই, আপনাদের শোনাটার কোনো লাভ নেই। সো ওই জিনিসটার জন্য হইতেছে মানে ইম্পিডেন্স ম্যাচটা অনেকটা এরকম, যেটা পাওয়ার ফ্যাক্টর কারেকশনও বলে, এইখানে রেডিওর ক্ষেত্রে ইম্পিডেন্স ম্যাচিং বলতেছে। আমি জাস্ট ছবি দেখাই যদি পারি, দেখি। এটা একটা একদম কোর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখাইতেছে। ইজি কিছু আছে নাকি? তাও একই জিনিসই দেখাবে। বাট ওকে, সো জিনিসটা অনেকটা এরকম যে ধরেন আমার এই সব সার্কিটরির সাথে এটার যে ইম্পিডেন্সটা হবে, আমার ওই অ্যান্টেনার ইম্পিডেন্সটা যখন ম্যাচ করে দিব, তখন আমি যে পাওয়ারটা ট্রান্সমিট করব ম্যাক্সিমাম পাওয়ারটাই হইতেছে ট্রান্সমিট হওয়ার চেষ্টা করবে, আর ওইটাতে কোনো লস হবে না। আর যদি ইম্পিডেন্স ম্যাচ না করি, যেটা হবে যে যদি অল্প মিসম্যাচ থাকে তখন হচ্ছে গরম হয়ে যাবে, গরম হয়ে এনার্জি ওয়েস্ট হবে। আর যদি অনেক বেশি মিসম্যাচ থাকে, একদম কপাল সবচেয়ে বেশি খারাপ থাকলে হয় সার্কিটটা এখান থেকে পুড়ে যাবে, নাহলে হচ্ছে এই কানেকশনগুলো পুড়ে যাবে, যে কোনো একটা, অরেঞ্জ পুরো সার্কিটটাই নষ্ট হয়ে যাবে। এইটাকেই মোস্টলি হচ্ছে ইম্পিডেন্স ম্যাচিং অ্যাকচুয়ালি বলে। আমরা আজকে তাহলে 100 পর্যন্তই স্টপে রাখি নাকি? আর অনেকগুলোও হয়ে গেছে অ্যাকচুয়ালি, প্রায় 60টা কোয়েশ্চেনের মতো। এখন আপনাদের থেকে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন নেই যে কোনগুলা তো বেশি বুঝতে ঝামেলা হয়েছে। এন্ড হোয়াটসঅ্যাপে অবভিয়াসলি অ্যাভেলেবল থাকবোই আমরা ইনশাল্লাহ। আর তার মধ্যে এখন সেশনে যদি আপনারা কেউ কোনো কোয়েশ্চেন করেন করতে পারেন প্লিজ। ভাইয়া এক্সামে কি নেগেটিভ মার্কিং আছে? এই এক্সামে নেগেটিভ মার্কিং না, এই এক্সামে নেগেটিভ মার্কিং নেই। এই মানে আজকের এই কোয়েশ্চেন আনসারের মধ্যে কোনো কোয়েশ্চেন্স নেই, মানে এই যে এগুলোর মধ্যে, বা কোন সাইডগুলো একদমই বুঝেন নাই, বা কিছু বুঝছেন আরেকবার পড়লে আবার বুঝবেন, এরকম মানে কোনো কিছুই নেই, ফিডব্যাক নাই বা কোনো ইয়ে নাই, ডিসকাশন নাই, বা আমি ভুল বলছি এমন হতে পারে যে আপনি ভাই এটা ভুল বলছেন, এটাও বলতে পারেন, সমস্যা নেই। ক্লাসটা যথেষ্ট সুন্দর হয়েছে, বোঝানোটা অনেক সুন্দর ছিল। আর আমরা যেহেতু নিউ কামার, তো আসলে আপনার প্রত্যেকটা পয়েন্ট গুলো কিছু কিছু ধরতে পেরেছি, মানে ম্যাক্সিমামই ধরতে পেরেছি। কিছু কিছু কনফিউশন হয়তো আছে, বাট কোনটা জিজ্ঞেস করবো এটা আসলে এখনো বুঝে উঠতে পারছি না, তবে অনেক কিছুই বুঝতে পেরেছি। দ্যাটস ভেরি ফাইন, সমস্যা নেই ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ।
আরো কোয়েশ্চেন ভাই আসলে জিজ্ঞেস করেন, ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করেন, আর ভাইয়া এই হচ্ছে যে চ্যাট করতে পারেন এভরিথিং। জি নিলয় ভাই প্লিজ। 67 আর 68 নাম্বার যে কোশ্চেন দুটো আছে ওইখানে 67 নাম্বার কোশ্চেনে এই 20 মিটার আনসার দেওয়া ছিল। এখানে আমি যে কোশ্চেনটা পাইছি তো ওইখানে সলিউশনে এই বি দেওয়া আছে আর কি, মানে 15 মিটার দেওয়া ছিল আনসার। আচ্ছা আমি একটু কনফিউজ আসলে। আমি মানে সলিউশন নিছিলাম, মানে ডাউনলোড করছিলাম, তো ওই জায়গায় আচ্ছা হইতেছে 15 মিটার দেওয়া আছে 22 মেগা হার্জে, হ্যাঁ আর 68 নাম্বারে হইতেছে 16 মেগা হার্জে 20 মিটার দেওয়া, কিন্তু এইখানে হইতেছে দুই জায়গাতে 20 মিটার দেওয়া। আচ্ছা, এইটা তাহলে আমি একটু নোট ডাউন করে রাখি, আমিও এটা একটু ইয়ে করে আপনার এটার আনসারটা দিব। ওকে 67 আর 68, ওকে এটা আমি ঠিক মাথায় আছে ভাই, রাখতেছি, ঠিক আছে ভাই, ঠিক আছে। নোট ডাউন রাখতেছি, এটা আমি জানাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। আপনার নামটা নিলয় ভাই, ওই জাস্ট হোয়াটসঅ্যাপে একটু ইয়ে দিয়ে রাখেন, 67 68 রাখেন, তাহলে আপনি আপনি লিখে ঠিক রাখেন। আছে, ঠিক আছে, ঠিক আমি আছে। এটা একটু জেনে আমিও বলবো। এখনই একটু ঠিক হোয়াটসঅ্যাপে আছে কষ্ট ভাই, করে আমি গ্রুপটাতে যে 67 আর 68 হ্যাঁ লিখে। হ্যাঁ ওকে হ্যাঁ 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 রাইট, আমি ওকে দিচ্ছি। নজরুল ভাই, আহ, স্যার ভাই। আরেকটা বিষয় ছিল, জি একজন তার হ্যান্ডহেল্ড দিয়ে এইচএফ কমিউনিকেশনের ক্ষেত্রে যদি সোলার অ্যাক্টিভিটিসটা মানে ফেভারে থাকে, আহ, মানে সর্বোচ্চ কত মাইল পর্যন্ত কমিউনিকেট করা যায় আসলে আমাদের আহ, দেশ থেকে হ্যান্ডহেল্ড? হ্যান্ড হ্যান্ডহেল এইচএফ অ্যাকচুয়ালি খুব কম পাওয়া যায়, কারণ ওইগুলি বানায় না এইভাবে। এইচএফ মোস্টলি ইয়ে ডিভাইসই বানায়, মানে বড় ডেস্কটপের মতো ডিভাইস বানায়, মানে সাইজ বড় ছোট আছে, কিন্তু হ্যান্ডহেল খুব কমই আছে। তারপরও হ্যান্ডহেল মানে বা ছোট ডিভাইস দিয়ে আপনি ডিপেন্ডিং অন পাওয়ার এন্ড অ্যান্টেনা সবকিছু মিলায় আপনি ভালোই ডিস্টেন্স পাবেন, মানে 500 600 1000 কিলোমিটার পাওয়া পসিবল। এটা পুরোটাই হচ্ছে টেকনিক এন্ড ওই যে ওয়েদার, মানে ওয়েদার বলতে এই যে কে কে ইন্ডেক্স, সোলার ইন্ডেক্স, যা যা দেখছেন এইগুলা, অ্যান্টেনা টাইপ, কি পাওয়ার মারতেছেন সেটা। কিন্তু একদম ওয়াকি টকি এইচএফ এটা খুব কম আছে অ্যাকচুয়ালি, হয় না। হ্যান্ডহেল্ড গুলো কি সাধারণত ভিএইচএফ ইউএইচএফ মোস্টলি আছে এইচএফ কিছু, কিন্তু ইয়া। জি আপনি কোশ্চেনটা বলেন, সরি। সরি ইন্টারাপ্ট করলাম। জি এইচএফ যে হ্যান্ডহেল্ড গুলো আছে, লাইট ওয়েট যেগুলো 5 ওয়াটস এর, এইগুলা কি সাধারণত বেশি কি গ্রাউন্ড ওয়েভটা ইউজ করে, মানে রাদার স্কাই ওয়েভ থেকে? না, ডিপেন্ড করে, ওই যে বললাম অ্যান্টেনাটা আপনি কিভাবে রাখতেছেন, কোন ওরিয়েন্টেশনে রাখতেছেন। অ্যাকচুয়ালি একটা ভিডিও আছে, আমিও দেখছিলাম, ওরা হচ্ছে একটা ইয়ে দিয়ে হ্যান্ডহেল এইচএফ দিয়ে অনেক দূর কথা বলছে। সো ওইটা বাইরে, বাট ইয়া ও মনে হয় 1000 না কত কিলোমিটার এরকম পাইছিল মনে হয়, দেখছিলাম। আচ্ছা, আপনি আসলে টেকনিকের উপরে ডিপেন্ড করে আসলে, কারণ এটা সামনে নিয়ে Mostly, আরো yeah, অনেক কিছু বলতে হবে। হ্যাঁ, আরো অনেক কিছু আছে, অনেক মানে বসানোর সিস্টেম। আবার আরেকটা বলতে পারেন যে এখন কিছু এইচএফ ডিভাইস আছে যে এই সাইজের জিনিসটা অনেক ছোট, এই জিনিসটাই মানে মানে এটা কিন্তু হ্যান্ডহেল্ড অ্যাকচুয়ালি না, কিন্তু জিনিসটা সাইজটা এত ছোট যে আপনি হাতে যেভাবে নিতে পারবেন, এই যে দেখেন কইটা, এই যে এইভাবে ডেস্কের উপর বা গাড়ির উপরে রাখতে পারবেন। এটা কিন্তু খুব বেশি বড় না, মানে 3-4টা আইফোন একসাথে স্ট্যাক করলে যেরকম হবে এই সাইজের। সো এটাকে যদি হ্যান্ডেল বলেন তাহলে ইয়া, এবং এটা কিন্তু খুব ভালোই ইয়ে এইচএফ, এটা খুব ভালো কাজ করে। বাট ওই যে ভাই সবকিছু এই মিলায় অ্যান্টেনা কেমন ইয়ে কেমন সবকিছু মিলায় এগুলো ডিসটেন্সটা মানে ডিপেন্ড করবে। ইয়া, নেক্সট কোয়েশ্চেন প্লিজ, বা আপনার যদি থাকে কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম। এই যে হ্যান্ডহেল্ড যেগুলা ওয়াকি টকি যেগুলা, এগুলোতে তো আইএসআই মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সাথে যোগাযোগ করা যায়, সেই ক্ষেত্রে মনে হয় এক্স্যাক্টলি, হরাইজন্টাল জি হরাইজন্টাল যায়। অ্যান্টেনাটা দরকার পড়ে।
ইয়েস, ওইটা হচ্ছে এইচএফ না, ওইটা হচ্ছে ভিএইচএফ তো। সো যেটা বললাম যে ভিএইচএফ হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার ওই যে আপার লেয়ার গুলাকে ইয়ে করে ফেলে, পেনিট্রেট করে চলে যায়। হ্যাঁ সো হ্যাঁ আইএসএস এর তখন কথা বলে ইজি, ওইটা বরং আরো অনেক বেশি ইজি, কারণ হচ্ছে আইএসএস ডিরেক্টলি আপনার মাথার উপর আসবে, তো আপনি হ্যাঁ জাস্ট সেক্ষেত্রে পয়েন্ট করলেই পাবেন, আর মানে এই পরে অ্যান্টেনা। ওয়াকি টকিতে মানে লম্বা ডিস্টেন্সে কথা বলতে হলে মোস্ট প্রবাবলি লাইন অফ সাইটে থাকা লাগে, তাহলে মনে হয় এক্স্যাক্টলি, ইজিলি। হ্যাঁ। সো আইএসএস যখন যখন লাইন অফ সাইট আপনার মাথার উপর আসতেছে, তো তখন লাইন অফ সাইট আপনি এটা করতে পারবেন। এক্স্যাক্টলি। আর যদি গ্রাউন্ডে কথা বলেন, ধরেন এখন ঢাকায় আমি ধরেন ধানমন্ডিতে আছি, উত্তরের কথা বলতে যাব, তখন হচ্ছে একদম মানে ক্লিয়ারেন্স থাকা লাগবে। যদি ক্লিয়ার না থাকে, যেটা বললাম যে স্ক্যাটারটা হইতেছে ধরেন এই যে এইগুলাকে যদি আপনারা স্ক্রিনটাতে দেখতে পারতেছেন, ধরেন এই ফাঁকটা দিয়ে এখান দিয়ে এসে এরকম ছড়ায় ছিটায় গিয়ে আবার আবার এরকম ইয়ে করে করে আসে, কিন্তু এটা এমন না যে একদম পুরা সব ওয়াল পেনিট্রেট করতে করতে যেতে পারবে, একসময় কমে যাবে, কিন্তু স্ক্যাটার করে যায়, কিছু দূর যায়। কিন্তু সিমেন্ট কনক্রিট এগুলাতে মানে স্পিড কমে যাবে, কমে যাবে, সিগন্যাল স্ট্রেংথ কমে যাবে, রিফ্লেকশন করে করে যায় কিছুটা। কিন্তু আমি যদি ছাদে যাই, ধরেন আমার বাসার ছাদ 16 তলায়, আপনার বাসার ছাদ ধরেন উত্তরায় গিয়ে 16 তলা, বা উত্তরা তখন খুব বেশি ডিস্টেন্স না। আমরা মাঝে 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 এটা অ্যাকচুয়ালি কলকাতার একটা রিপিটারও পাইতাম মাঝে মাঝে। সো আসসালামু আলাইকুম। ভাই তাহলে এই আমাদের এদিকে এই পাহাড়, বর্ডারের কাছে পাহাড় আছে, পাহাড়ের উপর দাঁড়ায় তাহলে তো ভাই কলকাতার রিপিটার পাওয়া যেতে পারে। যেতে পারে, বললাম তো এটা কন্ডিশনের উপর, মানে এটা ওইটা হচ্ছে পুরোপুরি আপনি কোন ডিস্টেন্স মানে হাইটে আছেন, আপনার ওয়েদার ফেভারেবল নাকি, এন্ড আপনার অ্যান্টেনা কত ভালো করে বানাইছেন, ট্রান্সমিট করতেছেন কিভাবে, সব এটার উপর ডিপেন্ড করে। তবে আমরা ঢাকার থেকে কলকাতা অ্যাকচুয়ালি পাইছি, মানে এটা বানায় বলতেছি না ভাই, সত্যি সত্যি পাইছি, আওয়াজ শুনছি। ভাই আমরা ট্রাই করবো ভাই আমাদের এদিকে, ইনশাআল্লাহ, আগে অফকোর্স, লাইসেন্সটা পাইনি। ইনশাআল্লাহ। জি, আর কোনো কোয়েশ্চেন্স? বিকে ভাই আসছেন, আপনি কি ক্লোজিং দিবেন নাকি? আসলে সবকিছু সুন্দরই তো চলতেছিল, আমি আর কি বলবো, বাট আমি শুধু এতটাই বলবো যে আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু করছি, আপনারা ধৈর্য ধরে থাকুন আমাদের সাথে। আহ, আর যেটা হচ্ছে যে হ্যাঁ, আপনাদের জন্য একটা ছোট্ট নিউজ আছে, আমরা এখনো ডেট ডিক্লেয়ার করিনি। সেটা হচ্ছে আমরা একটা অফলাইন ইভেন্টের আয়োজন করব, যেখানে হয়তো আমরা প্র্যাকটিক্যাল কিছু ডেমনস্ট্রেশন করব, প্র্যাকটিক্যাল জিনিসপত্র নিয়ে কিছু দেখাবো, এবং সেখানে আমরা চেষ্টা করব আহ, মানে কিছু সারপ্রাইজ মানে লোকদেরকে রাখার জন্য, এটা এখন না বলি, ঠিক আছে? তো তো সেজন্যই এআরএসবির সাথে থাকুন, ইভেন্ট গুলাতে অ্যাটেন্ড করুন। আমাদের যে প্রতিদিন আমরা ওয়ান আফটার অ্যানাদার ডে একটা সেশন করতেছি, আপনার সেশন সম্পর্কে ফিডব্যাক দেন, গ্রুপে বলেন যে আপনাদের আরো কি রিকোয়ারমেন্ট, আপনারা কিভাবে ক্লাসটা চান, আমরা সেই অনুসারে আরো চেষ্টা করব হচ্ছে আপনাদের জন্য মানে আরো কিভাবে মানে বেটার করা যায়, ঠিক আছে? তো এটা হবে আমাদের উদ্দেশ্য। তো যাই হোক, আজকেও প্রায় 2 ঘন্টার উপরে, 2 ঘন্টার কাছাকাছি। তো আমরা আবার বৃহস্পতিবার 9টায় আমাদের মধ্যে কেউ একজন আপনাদের এই অনলাইন সেশনটা নিবে ইনশাআল্লাহ। তো আজকে এইটুকু পর্যন্তই। নজরুল ভাই কি আছেন, নাকি আমরাই মিটিং ক্লোজ করে দিব? না, আমি আসছি। আমি আরেকটা ল্যাপটপে একটু কাজ সাপোর্ট দিতেছিলাম, তো আসছি। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি, লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। আশা করি আজকে আর তো কিছু বলার নাই, এখানে কারো কোনো প্রশ্নও নাই। আমরা চেষ্টা করছি যে আসলে কতটা সহজভাবে বোঝানো যায়। আসলে অ্যামেচার রেডিও বা রেডিও সিগন্যাল এগুলো খুব ভাস্ট একটা বিষয়, মানে এখানে আপনার স্টাডি করারও যেমন শেষ নাই, জানারও শেষ নাই, অনেক অনেক ইন্টারেস্টিং বিষয় আছে এখানে যখন আপনারা প্র্যাকটিক্যালি কাজগুলো করবেন। যেমন একটু আগে বোধহয় প্রশ্ন করছিল যে হ্যান্ডি দিয়ে কত দূর কথা বলবো, আসলে এইটার লিমিট তো ওই যে কথা আছে না, স্কাই ইজ লিমিট, তো ওরকম আর কি, মানে স্কাইয়ের বাইরেও এখন এটা রেডিও সিগন্যাল হচ্ছে স্কাইয়ের বাইরেও।
আপনি আইএসএসেও সিগন্যাল পাঠাতে পারবেন, তাদের সাথেও কনভারসেশন করতে পারবেন, কমিউনিকেট করতে পারবেন। আর ডিপেন্ড করছে যে আপনার রেডিও সিগন্যালটা কিন্তু আসলে সকালে একরকম থাকে, বিকালে আরেক রকম হয়, রাতে একরকম হয়, উইন্টারে একরকম হয়, সামারে একরকম হয়। সুতরাং এই সিগন্যালগুলো বুঝে বুঝে আপনি কমিউনিকেট করবেন, কত দূরে করবেন সেটার উপর ডিপেন্ড করতেছে এবং অ্যান্টেনার উপরে। যেমন ধরেন আপনার একটা এইচএফ রেডিও আছে, এই এইচএফ রেডিওতে আপনার 6 মিটার আছে, 10 মিটার আছে, 20 আছে, 15 আছে, 40 আছে, 160 আছে। এই একটা রেডিও দিয়ে কিন্তু আপনি একটা অ্যান্টেনা দিয়ে কিন্তু সব জায়গায় টার্গেট করতে পারবেন না। আপনার এক একটা অ্যান্টেনা এক এক ধরনের কভারেজ। একটা অ্যান্টেনা দিয়ে আপনি হয়তো মাত্র 10 ওয়াটে আপনি এইখান থেকে ইউরোপ আমেরিকা পর্যন্ত সিগন্যাল পাঠাতে পারছেন। আবার আরেকটা অ্যান্টেনায় হয়তো 30 ওয়াট লাগছে, 40 ওয়াট লাগছে, 100 ওয়াট লাগছে। তো ডিপেন্ড করছে আসলে আপনার অ্যান্টেনা তৈরি, আপনার অবস্ট্রাকল, আপনার ওয়েভ প্রপাগেশন, ওয়েদার সবকিছু মিলায়ে হচ্ছে আপনি সিগন্যালটা আরেকটা এন্ডে পাঠাতে পারবেন। তো সেইটা ডিপেন্ড করছে যে এই এক্সপেরিমেন্টগুলা করার পরই আপনি অ্যান্টেনাটা কতটা একুরেটলি বানাতে পারছেন। যেমন ওই যে হ্যান্ডির ক্ষেত্রে 5 ওয়াট দিয়েও কিন্তু আপনি অনেক দূর পর্যন্ত কথা বলতে পারবেন। 5 ওয়াট দিয়ে কিন্তু আপনি ইয়াগি অ্যান্টেনা দিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যখন আপনার মাথার উপরে যাবে বা আপনি যখন ট্র্যাক করবেন তখন ওইখানে পর্যন্ত সিগন্যাল পাঠাতে পারবেন। কেন পারবেন? কারণ এর মাঝখানে কোনো ইয়ে নাই, ইন্টারফেয়ারেন্স বা অবস্ট্রাকল নাই, কিন্তু স্পেস থেকে মারতেছে সরাসরি আপনার কাছে আসতেছে, আবার আপনি মারতেছেন, মাঝখানে কিন্তু কোনো অবস্ট্রাকল নাই। সুতরাং ডিপেন্ড করতেছে আপনার অ্যান্টেনা মেকিং এর উপরে এবং অ্যান্টেনা গেইনের উপরে। এইটা দিয়ে আপনি হ্যান্ডি দিয়ে ভিএচএপি ইউএচএপি কিন্তু আইএসএস পর্যন্ত পাঠাতে পারছেন। সুতরাং 5 ওয়াটে যে ওই যে 5 কিলোমিটার 6 কিলোমিটার এটা ডিপেন্ড করে আসলে ওই প্রপাগেশন এবং প্রপার অ্যান্টেনা মেকিং এর উপরে। তো এগুলো আস্তে আস্তে আরো বুঝবেন আপনারা যখন পরীক্ষা দেওয়ার পর পাশ করে যখন আপনারা সত্যি সত্যি এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করবেন তখন আসলে অনেক রকম মজার জিনিসগুলো বের করতে পারবেন। এবং যারা সিরিয়াসলি কাজ করবেন, এক্সপেরিমেন্ট করবেন, তারা দেখবেন যে আসলে এটা থেকে এটা নেশায় পরিণত হয়েছে এবং এইটা থেকে আর উঠতে পারতেছেন না যে অন্য কোনো কাজে আরো কিছু কি করা যায় এখানে। কারণ আপনার লাইসেন্স সাপোর্ট করবে, আপনি 3টা রেডিও ব্যবহার করতে পারবেন, 5 ওয়াটের হ্যান্ডি, ভিএইচএফ ইউএইচএফ বেস যেটা 25 ওয়াটের এবং এইচএফ সেট 100 ওয়াটের। তো এগুলো যখন আমাদের একটা ভালো হেলদি কমিউনিটি তৈরি হবে, হেলদি কমিউনিটি তৈরি হলে, যেটা ভালো একটা কমিউনিটি তৈরি হলে কিন্তু আমরা এই কাজগুলো বিটিআরসির সাথে আলাপ আলোচনার মাধ্যমে অনেক সহজ করে সবার সামনে উপস্থাপন করতে পারবো। তো আশা করি আপনারা এগুলো মাথায় রাখবেন এবং ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন বা অ্যামেচার কমিউনিটির সাথে থাকবেন সুস্থ এবং ভালো চিন্তা ভাবনার মাধ্যমে। এবং সবাইকে শুভকামনা জানাচ্ছি। আপনারা আপনাদের প্রিপারেশন নেন। আর এইটা পরীক্ষা নিয়ে আগেও বলেছি যে এটা ভয় পাওয়ার কিছু নাই, পরীক্ষাকে পরীক্ষা হিসেবেই দেখেন। আর যতটুকু প্রিপারেশন নেওয়া যায় আমার মনে হয় সবাই খুব ভালো করবেন, কারণ 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে আপনারা যখন এই অনলাইন সেশন শুনেন বা দেখেন তাহলে বোঝা যায় আপনারা সবাই খুব সিরিয়াস। তো থ্যাংক ইউ। আপাতত আজকে যারা যারা আমাদের আলোচনায় অংশ নিয়েছিলেন, প্রশ্ন করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। বিকে এবং বিপি দুজনকেই ধন্যবাদ। বিপি অনেকক্ষণ ধরে বিভিন্ন এক্সাম্পল এবং যতটা সম্ভব সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। মাঝখানে আমাদের হয়তো কারো কারো একটু শুনতে বা দেখতে অসুবিধা হয়েছে, এই জন্য আমরা ক্ষমা চাইছি। এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চেষ্টা করব আগামীতে আরো ভালোভাবে আপনাদের সামনে যেন উপস্থাপন করা যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 73